আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন হিউম্যানিটিজের আজকের এইচএসসি একাডেমিক পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সরকার কাঠামো ক্লাসে। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক সরকারকে আমরা আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারছি। আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। কোন দুই ভাগে? সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রচলিত রয়েছে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশ, জাপান প্রভৃতি দেশে। তোমরা দেশগুলো দাগিয়ে রাখবে এবং এক্সাম্পলগুলো একদম স্পেসিফিক্যালি পড়বে যে কোন সরকারগুলো কোন কোন দেশে প্রচলিত রয়েছে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসনের সবচেয়ে বেস্ট একটা উদাহরণ। এছাড়া সিংহল, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। অর্থাৎ সংসদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকবে। আমরা জানি শাসন বিভাগ, যেমন বাংলাদেশের শাসন বিভাগ কোনটা? সচিবালয়। আর আইন বিভাগ কোনটা? জাতীয় সংসদ। তার মানে যখন সচিবালয়, বাংলাদেশি কাঠামোর প্রেক্ষিতে বলছি, যে যখন সচিবালয় জাতীয় সংসদের কাছে তার কাজের জন্য জবাবদিহিতামূলক একটা সম্পর্কের মধ্যে থাকবে, তখন আমাদের এই শাসনকে বলা হবে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা। এভি ডাইসি এর মতে মন্ত্রিপরিষদ শাসিত সরকার গড়ে ওঠে আইন বিভাগ ও শাসন বিভাগের একত্রীকরণের ভিত্তিতে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বিভাগের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে এবং দুইটা বিভাগ একসাথে একটা কাজ করার একটা প্রবণতা কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় থেকে যাচ্ছে। অধ্যাপক গার্নারের মতে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রকৃত শাসক বা মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকে। তাহলে অধ্যাপক গার্নারের যে সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দায়ী থাকার একটা কথা বলা হয়েছে, যে মন্ত্রিপরিষদ আইনসভার নিকট কিন্তু দায়ী থাকে তার কাজের জন্য। যদি ভালো কাজ করে সেক্ষেত্রেও কিন্তু আইনসভা মন্ত্রিপরিষদের কাজের কিন্তু দায়টা গ্রহণ করবে, আবার মন্ত্রিপরিষদ যদি খারাপ কিছু করে তখন কিন্তু জনগণের কাছে আইনসভা দায়ী থাকবে। তো এখানে কিন্তু দায়বদ্ধতার একটা বিষয় চলে আসছে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। যেমন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কথা যদি চিন্তা করি, তার কিন্তু তেমন কোনো কাজ নেই, সে জাস্ট নামে মাত্র রাষ্ট্রপ্রধান। মূলত বাংলাদেশি সরকার ব্যবস্থায়, সরকার কাঠামোতে সকল ক্ষমতার উৎস কিন্তু প্রধানমন্ত্রী এবং তারপরে আইনসভা এবং মন্ত্রিপরিষদ। সুতরাং সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। তাহলে এটা কিন্তু বহুপদী সমাপ্তি সূচক যে বহু নির্বাচনীগুলো রয়েছে তাতে কিন্তু আসতে পারে যে প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার নেতা, সংগঠক এবং সরকার প্রধান। একই সাথে প্রধানমন্ত্রী তিনটা রোল এখানে প্লে করে। একটা হচ্ছে মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। অধ্যাপক গ্রেভাস বলেছেন, সংসদীয় ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ওই সরকারের প্রভু বা প্রধান। তাহলে গ্রেভাসের সংজ্ঞায় কি বলেছে, যে সংসদীয় ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ওই সরকারের প্রভু বা প্রধান। তার মানে সংসদীয় সরকার ব্যবস্থায় কি আসছে, যে একটা রাষ্ট্র থাকবে এবং রাষ্ট্রের সরকার কাঠামো যেটা, সেই সরকার কাঠামো থাকবে রাষ্ট্রের প্রভু বা শাসক। প্রভু বলতে এখানে মূলত শাসক বোঝাচ্ছে, যেটাকে আমরা ল্যান্ডলর্ড বলে থাকি, এই টাইপের শাসক। এবং সেই সরকারের আবার মাথা হচ্ছে প্রধানমন্ত্রী বা শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে।
মন্ত্রিসভা কিন্তু অবশ্যই আইনসভার আস্থাভাজন হতে হবে। যদি আইনসভার আস্থা একবার হারিয়ে ফেলে তাহলে কিন্তু মন্ত্রিসভা পতন ঘটবে, মন্ত্রিসভা টিকতে পারবে না। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। একটা জিনিস কিন্তু মনে রাখবে যে মন্ত্রিসভার যে সদস্যরা তারা কিন্তু আইনসভা থেকেই নির্বাচিত হয়ে আসে, বা আইনসভা থেকেই তাদেরকে বাছাই করা হয়, মনোনয়ন দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভায় যে সদস্যরা থাকবে তারা কিন্তু আইনসভারও সদস্য হচ্ছে। তার মানে দুইটা বিভাগ একসাথে কাজ করছে এবং দুইটা বিভাগের সদস্যরা মূলত একই, মানে একই মানুষ দুইটা সিস্টেমেই রয়েছে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। শাসন বিভাগ বা মন্ত্রিসভা জনগণের প্রতিনিধি সভা অর্থাৎ আইনসভার নিকট দায়ী থাকে বলেই সরকারকে দায়িত্বশীল সরকারও বলা হয়। যেহেতু এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার রয়েছে এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা, তাই এটাকে বলা হয় দায়িত্বশীল শাসন বা দায়িত্বশীল সরকার। গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার প্রচলিত রয়েছে। এর মধ্যে কিন্তু আবার দেখবে যে সংসদীয় সরকার ব্যবস্থা পিওর হয়তো গ্রেট ব্রিটেন এবং জাপানের কথা যদি আমরা বলি, এখানে কিন্তু সংসদীয় পরিবর্তে আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু রাজা রানীর হাতেও একটা ক্ষমতা, মানে রাজা রানীর নাম মাত্র শাসক হিসেবে থাকে, যেটা বাংলাদেশে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে। বাংলাদেশ বা ভারত বলো বা অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নামে মাত্র একজন শাসক। কিন্তু গ্রেট ব্রিটেন আবার জাপান এখানে কিন্তু আবার রাজা রানী মানে নামমাত্র শাসক। এটা আমরা আরো পরে বিস্তারিত এ সম্পর্কে জানবো, জাস্ট জানিয়ে রাখার জন্য বললাম। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কটা আমরা ছকের মাধ্যমে দেখাতে পারি। তোমরা কিন্তু অবশ্যই পড়ার সময় এই ছকগুলো খাতায় একে একে পড়বে যাতে তোমাদের মাথায় থাকে, এবং এটার আরো একটা সুফলতা হলো যে তোমরা এটা পরীক্ষায় ব্যবহার করতে পারবে। পরীক্ষার খাতায় হয় না যে লিখতে লিখতে হাত ব্যথা করছে, তখন ছক এঁকে দিলে অনেক সহজে তুমি বুঝিয়ে দিতে পারবে এক্সামিনারকে। তো এটা অনেক বেশি ইমপ্রেসিভ একটা ওয়ে আসলে ডায়াগ্রাম, চার্ট এসব ব্যবহার করা। শাসন বিভাগকে বলা হয় মন্ত্রিসভা এবং আইন বিভাগ হচ্ছে আইনসভা। আইন বিভাগ পরিচালনা করে আইনসভা এবং শাসন বিভাগ পরিচালনা করে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় কারা থাকে? প্রথমত প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মূলত মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়। এরপর আসছে অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত। তার মানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীকে নিয়োগ দিবে, তথ্য যোগাযোগ মন্ত্রী, কৃষি মন্ত্রী, অন্যান্য আর যত মন্ত্রী রয়েছে সব মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা হিসেবে কিন্তু তাদেরকে নিয়োগ দেবে। এবং এরপর হচ্ছে আইন বিভাগ থাকে। আইন বিভাগে সংখ্যাগরিষ্ঠ দল থাকবে এবং সংখ্যালঘিষ্ঠ দল থাকবে, একাধিক দলও থাকতে পারে। সংখ্যাগরিষ্ঠ দল যে একটা হবে এটা কখনোই হয় না। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এর আগে দেখেছি যে গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা, মানে এখানে একাধিক দল থাকবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ একটা দল থাকবে যে ভোটে জিতে হচ্ছে সরকার ব্যবস্থায় মানে সরকারের দায়িত্ব গ্রহণ করবে। তার যে কাজ রয়েছে সেগুলোকে সমালোচনা করার জন্য কিন্তু আরও বিভিন্ন কয়েকটা একাধিক সংখ্যাগরিষ্ঠ দলও থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি শাসন বিভাগ কিন্তু আইনসভার নিকট দায়ী থাকে। এর জন্য এখানে একটা অ্যারো দিয়ে দিয়েছে যে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের যে সংসদীয় নেতারা রয়েছেন তারাই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রী পদে অভিষিক্ত হন সাধারণত। মানে আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ, যেমন আইন বিভাগে যেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তাদেরই সদস্যরা মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রী পদে অভিষিক্ত হবেন প্রধানমন্ত্রী দ্বারা। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেই কি কি হতে পারে, কি কি থাকে। একটা হচ্ছে সংসদের প্রাধান্য। অবভিয়াসলি নাম শুনেই বোঝা যাচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত, তার মানে এখানে অবশ্যই সংসদের একটা প্রাধান্য রয়েছে। সংসদের মাধ্যমেই সকল পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা হয় এবং মানে নীতি নির্ধারণীমূলক পর্যায়ে কিন্তু সংসদই সকল ধরনের নীতিগুলো গ্রহণ করে। যেমন এখানে বলেছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটা এমসিকিউ এ আসতে পারে যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? সংসদ। উত্তর হবে সংসদ। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা শাসন কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকেন। তাহলে সংসদের নিকট কে দায়ী থাকছেন? প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা শাসন কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকেন। কারণ সংসদে সংখ্যাগরিষ্ঠ দল রয়েছেন, একাধিক দল রয়েছেন, তো তারা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার কিন্তু কাজের সমালোচনা, গঠনমূলক সমালোচনা করবেন বা
তাদের কাজের ভুল ত্রুটিগুলো নির্ণয় করবেন, যার কারণে আইনসভার কাছে কিন্তু মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রী দায়ী থাকে তার কাজের জন্য। এরপর আসছে ক্ষমতার একত্রীকরণ। ক্ষমতার একত্রীকরণ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। কারণ এই যে বললাম যে তোমার শাসন বিভাগের যারা আইন বিভাগের যারা সদস্য তাদের মধ্যে থেকেই কিন্তু শাসন বিভাগের আমার সদস্যরা নির্বাচিত হচ্ছে বা মনোনীত হচ্ছেন। তার মানে কি? তার মানে হচ্ছে ক্ষমতার একটা একত্রীকরণ হচ্ছে। আইন বিভাগের কাজ কিন্তু আলাদা, শাসন বিভাগের কাজও আলাদা, কিন্তু দুইটা কাজই কিন্তু এখানে এক সমন্বয়ন ঘটছে দুইটা কাজের মধ্যে, দুইটা বিভাগের মধ্যে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। আইন পরিষদের একটি অংশ নিয়ে মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়, ফলে একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন ও শাসন সংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হয়। তুমি চিন্তা করে দেখো যে আইনসভার সদস্য রয়েছেন একজন এমপি, ধরা যায় একজন এমপি, কিন্তু তিনি আবার একাধারে শাসন বিভাগেরও একজন সদস্য বা মন্ত্রী পরিষদেরও একজন সদস্য। তাহলে কি দাঁড়াচ্ছে যে তার হাতে আইন বিভাগের কাজগুলোও রয়েছে, আইন বিভাগের ক্ষমতাগুলোও রয়েছে, আবার শাসন বিভাগের ক্ষমতাগুলোও রয়েছে। তার মানে একই ব্যক্তি, তিনি কিন্তু দুই বিভাগেরই অন্তর্গত বা দুই বিভাগেরই মেম্বার। এরপর আসছে কি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কোনটা? যেটা এই যে আমরা বললাম যে রাষ্ট্রপ্রধান থাকে, বাংলাদেশ বলো ভারত বলো যত সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে যেসব দেশে, সকল দেশেই কিন্তু নিয়মতান্ত্রিক একটা একজন রাষ্ট্রপ্রধান থাকবেন, যার কিন্তু প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা হাতে থাকে না, কিন্তু তিনি নামে মাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু অভিষিক্ত হন। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক শাসক, তাকে নিয়মতান্ত্রিকভাবে নিয়ে আসা হয় ক্ষমতায়। তারপর প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। তো অ্যাকচুয়াল ক্ষমতা আমাদের আসছে প্রধানমন্ত্রী এবং তার আন্ডারে যে মন্ত্রিসভা পরিচালনা হবে, পরিচালিত থাকবে তাদের হাতে। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না। রাষ্ট্রপ্রধান অবশ্যই কিছু করতে পারবেন, কিন্তু তার জন্য তার প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তার হাতে কোনো ক্ষমতা থাকবে না। তো এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। তারপর আসে দায়িত্বশীল শাসন। অবশ্যই দায়িত্বশীলতা এখানের ব্যাপার আসবে, কারণ যেহেতু শাসন বিভাগের মেম্বাররা আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে তাদের কাজের জন্য, বা জবাবদিহি থাকে, একটা জবাবদিহিতামূলক একটা সম্পর্ক তৈরি হয়, তাই এটা এই ধরনের সরকারকে বলা হয় দায়িত্বশীল সরকার বা দায়িত্বশীল শাসন। এরপর আসে মন্ত্রীগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। কোনো মন্ত্রী আইনসভার সদস্য না হলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনসভার সদস্য নির্বাচিত হতে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয়ে যে মন্ত্রীগণ থাকে বা শাসন বিভাগকে কিন্তু আমরা মন্ত্রণালয় বলছি। তো শাসন বিভাগে যে মন্ত্রীগণ থাকে তাদের কিন্তু অবশ্যই আইন বিভাগে নির্বাচিত সদস্য হতে হবে। যদি আইন বিভাগের সদস্য না হয় তবে কিন্তু তারা মন্ত্রণালয়ের সদস্য হতে পারবেন না, তাদেরকে অবশ্যই আইনসভার সদস্য হতে হবে। তো এখানে একটা বাধ্যতামূলক একটা ব্যাপার চলে আসে যে তাদেরকে অবশ্যই আইনসভার সদস্য হতে হবে। দলীয় শাসন। দলীয় শাসনটা কি? দলীয় শাসন তো আমরা এর আগে পড়েছি গণতন্ত্রে, তাই না? এটা কিন্তু সংসদীয় ব্যবস্থা গণতন্ত্রেরই একটা পার্ট বা গণতান্ত্রিক ব্যবস্থারই একটা ধরন, তাই এখানে দলীয় শাসন মাস্ট। সংসদীয় শাসন ব্যবস্থা মূলত দলীয় শাসন ব্যবস্থা। সংসদ বা আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে, অন্য দলগুলো আইনসভায় বিরোধী দলের ভূমিকা পালন করে, যেটা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে কিন্তু আইনসভায় প্রতিনিধিত্ব করতে থাকেন। তো এটাই হচ্ছে আমাদের দলীয় শাসন, এবং তার পাশাপাশি বিরোধী দলের অস্তিত্বও কিন্তু থাকে, একাধিক বিরোধী দল আইনসভায় সহাবস্থান করেন। এরপর প্রতিনিধিত্বমূলক শাসন। প্রতিনিধিত্বমূলক শাসন বলতে কি বুঝি? সংসদীয় সরকার প্রতিনিধিত্বমূলক, সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। তার মানে অবশ্যই প্রতিনিধি এখানে থাকতে হবে। জনগণের প্রতিনিধি যদি না থাকে তাহলে কিন্তু সংসদীয় ব্যবস্থা সফল হতে পারবে না। এরপর হচ্ছে আসে নমনীয়তা। নমনীয়তা বলতে কি বুঝি? সংসদীয় সরকার সাধারণত নমনীয় ইংলিশ কিন্তু ফ্লেক্সিবল, তোমরা অনেকেই এটা জেনে থাকবে। তারপর হচ্ছে নমনীয় প্রকৃতির, কেননা সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন বা পরিবর্তন এবং অনাস্থা এনে সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়। যেহেতু এখানে একটা বিভাগের মেম্বাররা আরেকটা বিভাগের ওপর নির্ভরশীল বা দুইটার মধ্যে একটা সমন্বয় রয়েছে, তাই
এখানে যদি কোনো একটা বিভাগ কোনো রকম অন্যায় অবিচার করে বা দুর্নীতি করতে চায়, কিন্তু তখন তাদেরকে অনেক সহজেই অনাস্থার মাধ্যমে বা তাদের প্রতি আস্থা হারানোর ফলে তাদেরকে কিন্তু সহজেই বিচ্যুত করা যায়। তার মানে এখানে কিন্তু সেরকম বিপ্লব লাগে না বা অনেক বড় কোনো লাগে না, অনেক বড় কোনো প্রক্রিয়া লাগে না এখানে বিচ্যুত করার জন্য, সরকারকে বিচ্যুত করার জন্য। তাই এই ধরনের সরকার ব্যবস্থাকে বলা হয় নমনীয় সরকার ব্যবস্থা বা ফ্লেক্সিবল সরকার ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। আচ্ছা, এবার আমরা পড়ব সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণগুলো কি কি। অবশ্যই অনেক গুণ আছে, কারণ এটা যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার একটা পার্ট এবং ম্যাক্সিমাম দেশেই পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই কিন্তু এখন সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে। মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাশ করে নিতে পারে, কেননা মন্ত্রী পরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। তো এখানে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে যেহেতু সুসম্পর্ক বিদ্যমান, এখানে যদি কোনো আইন পাশ করাতে হয় তাহলে কিন্তু এটা ইজিলি পাস হয়ে যায়। কারণ কি বলতো, কারণ মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা কিন্তু আইনসভারও সদস্য সংখ্যাগরিষ্ঠ দলের। তাই তারা যদি চায় কোনো আইন পাস হোক, তারা যদি কোনো কিছু নীতি নির্ধারণ করতে চায়, তাহলে কিন্তু এটা ইজিলি সম্ভব, যেটা অন্যান্য ব্যবস্থায় হয়তো একটু জটিল। এরপর দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। শাসন বিভাগ তাদের স্থায়িত্ব এবং কার্যকালের জন্য আইনসভার নিকট দায়ী। তার মানে তারা কতদিন থাকবে, কতদিন টিকবে এবং তাদের কার্যকাল কত লম্বা হবে, কতদিন স্থায়ী হবে, এটার জন্য তারা আইনসভার সদস্যদের উপর নির্ভরশীল। কারণ আইনসভার আস্থা ছাড়া কিন্তু তারা বেশি দিন টিকতে পারবে না। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, এজন্য সংসদীয় সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। তার মানে তারা নিজেদের স্থায়িত্ব ধরে রাখার জন্য হলেও কিন্তু তাদেরকে আইনসভার আস্থা ধরে রাখতে হবে, আস্থা বজায় রাখতে হবে, যার কারণে এই ধরনের সরকারকে বলা হয় দায়িত্বশীল সরকার। এরপর আসে নমনীয়তা, যেটা আমরা আগে পড়েছি। সংসদীয় সরকার নমনীয় হয় কেননা প্রয়োজন বোধে যে কোনো সময়ে সাধারণ নির্বাচন ছাড়াও মন্ত্রিসভার পরিবর্তন করা যায়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন ও সংবিধান পরিবর্তন করা যায়। যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ একটা দল থাকে, সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরাই মন্ত্রী পরিষদের সদস্য হয়, যার কারণে এখানে কিন্তু অনেক সহজেই আইন পরিবর্তন করা যায় এবং সংবিধানেরও পরিবর্তন করা যায়। এরপর আসতেছে মর্যাদা সম্পন্ন বিরোধী দল। মন্ত্রী পরিষদ শাসিত সরকারে বিরোধী দলকে বিকল্প সরকার বলে বিবেচনা করা হয়। কেন বিকল্প সরকার বলা হয় বলতো, কারণ তারা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করে সরকারের গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে, বা তারা নতুন নতুন আইডিয়াস দিতে পারে, নতুন নতুন পলিসি আনতে পারে সামনে, যার কারণে এখানে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। বিরোধী দল গঠনমূলক সমালোচনা দ্বারা সরকারের দোষ ত্রুটি বিচ্যুতি সমূহ তুলে ধরে। এরপর আসে যৌথ নেতৃত্ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যৌথ নেতৃত্বের ধারণা বিকশিত হয়। মন্ত্রিসভা যৌথভাবে তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। তাহলে এখানে কিন্তু মন্ত্রিসভার একজন দুইজন সদস্য না, পুরা মন্ত্রিসভাই আইনসভার নিকট দায়ী থাকে, আইনসভার কাছে তাদের কাজের জন্য দায়ী থাকে, যার কারণে এখানে কিন্তু একটা পুরা টিম ওয়ার্কের মতো কাজটা হয়। এখানে যদি মন্ত্রিসভার কোনো ভুল ত্রুটি চলে আসে, তখন কিন্তু পুরা মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। তো এর জন্য এখানে কিন্তু যৌথ নেতৃত্বের বিকাশ ঘটে। এরপর আসে নাগরিক সচেতনতা বিকাশে সাহায্য করে। নাগরিক সচেতনতা বাড়াতে বিকাশে কিভাবে সাহায্য করে? এই শাসন ব্যবস্থায় জনগণ গভীর আগ্রহের সাথে আইনসভার অধিবেশনের খবরাখবর বিভিন্ন প্রচার মাধ্যমে পড়েন, শুনেন ও দেখেন। এর ফলে জনগণ নিজেদেরকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। তোমরা বেশিরভাগই কিন্তু একটা সময় বিটিভিতে সংসদের অধিবেশন হতো, তোমরা অনেকেই দেখেছো, হয়তো বা বাসায় অনেকেই মুরব্বীরা দেখতো, তখন কিন্তু সাথে তোমরা দেখেছো। তো এইটা দেখার ফলে এই যে ছোটবেলা এটা কি হচ্ছে, অনেকে হয়তো জিজ্ঞেস করতেন নিজেদের বাবা মাকে বা যার সাথেই থাকতে জিজ্ঞেস করতে যে এখানে আসলে কি হচ্ছে। এখানে এই যে তুমি জিজ্ঞেস করছো, তোমার মধ্যে একটা রাজনৈতিক চেতনা তৈরি হচ্ছে, তারা হয়তো তোমাকে বুঝিয়ে বলছে যে ওখানে কি হচ্ছে। এটার মাধ্যমে কি হয়, এই যে সংসদের অধিবেশন প্রচার করা হয়, নাগরিকগণ তাদের খোঁজ খবর রাখে যে আজকে সংসদের অধিবেশনে কি নিয়ে কথা হলো, আজকে কি চলছে দেশের মধ্যে। এই যে একটা খবর নেওয়ার একটা প্রবণতা থাকে নাগরিকদের মধ্যে, যেটা তাদের মধ্যে একটা রাজনৈতিক চেতনা বিকাশে সাহায্য করে এবং তাদেরকে একজন সুনাগরিক হয়ে উঠতে কিন্তু ভূমিকা পালন করে। এরপর আসে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকায় এই সরকার ব্যবস্থা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়। যেহেতু দুইটার মধ্যে কম্বিনেশন ভালো থাকে, কোঅর্ডিনেশন ভালো থাকে, তাই এখানে কিন্তু একটা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করা অনেকাংশেই সম্ভব হয়। এরপর আসে স্বৈরাচার বিরোধী।
সংসদীয় সরকার ব্যবস্থায় গৃহীত নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য শাসন বিভাগকে আইন বিভাগের নিকট দায়ী থাকতে হয়। এর ফলে শাসন বিভাগ স্বৈরাচারী হতে পারে না। যদি এমন হতো যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা আলাদা বিভাগ, তখন যেটা হতে পারতো যে শাসন বিভাগের মেম্বাররা কিন্তু চাইলে নিজেদের মতো কাজ করে যেতে পারতো বা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারতো, যেখানে কিন্তু স্বৈরাচারী একটা মনোভাব চলে আসার একটা ভয় থাকতে পারতো। কিন্তু যেটা সংসদীয় সরকার ব্যবস্থায় থাকে না। কেন থাকে না? কারণ তারা তো জবাবদিহি থাকছে আর একটা বিভাগের কাছে, একটা বড় বিভাগের কাছে তারা জবাবদিহি থাকার কারণে কিন্তু তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব অত বেশি আসার সুযোগ পায় না। দ্রুত আইন প্রণয়ন। এই শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন, আইনসভারও নেতা। ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা অতি সহজে দ্রুত আইন প্রণয়ন করতে সক্ষম হয়। যেহেতু প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তার পাশাপাশি মন্ত্রী পরিষদেরও প্রধান, যার ফলে এখানে যদি কোনো আইন পাশ করানোর কোনো প্রক্রিয়া চলতে থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই শেষ হয়ে যায় বা খুব দ্রুত এখানে আইন প্রণয়ন করা সম্ভব হয়, যেটা আমরা এর আগেও দেখেছি। এরপর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি? ওই যে তোমাদেরকে বলেছি, গ্রেট ব্রিটেন বা জাপানের যে ধরনের সরকার ব্যবস্থা, সংসদ থাকে এবং তার পাশাপাশি কিন্তু রাজা রানী থাকে, ওখানে রাষ্ট্রপতি থাকে না, কিন্তু তার বদলে রাজতন্ত্র বজায় থাকে, যে রাজতন্ত্রের হাতে অত বেশি ক্ষমতা থাকে না, তারা নামে মাত্র প্রধান। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বহাল রাখা যায়। গ্রেট ব্রিটেন ও জাপান সহ অনেক রাষ্ট্রেই এটা সম্ভব হয়েছে। সংসদীয় সরকারের ত্রুটিসমূহ সম্পর্কে এখন জানবো, এতক্ষণ তো গুণ দেখলাম। এরপর হচ্ছে প্রথম আসে স্থিতিশীলতার অভাব। কেন স্থিতিশীলতার অভাব? সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা যে কোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে, ফলে সরকারের স্থিতিশীলতা বিনষ্ট হবার সম্ভাবনা থাকে। যেহেতু শাসন বিভাগের শাসন বিভাগ থাকবে কি থাকবে না, কার্যকাল কতদিন হবে এবং স্থায়িত্ব কতদিন থাকবে, এটা পুরাটাই আইনসভার হাতে ন্যস্ত থাকে, যার কারণে কিন্তু আইনসভা চাইলেই মন্ত্রী পরিষদ বা শাসন ব্যবস্থাকে কিন্তু ইয়ে করতে পারে, বিচ্যুত করতে পারে, পদচ্যুত করতে পারে। যার কারণে কি হয়? যার কারণে একটা স্থিতিশীলতা, ধরো 5 বছরের মেয়াদে তারা সরকার ব্যবস্থায় এসেছে, 3 বছর পরে তাদেরকে হচ্ছে পদচ্যুত করা হলো, যার ফলে যে একটা ইয়ে ছিল, একটা স্থিতিশীলতা ছিল, সেই স্থিতিশীলতার কিন্তু মেনটেন আর হবে না, তখন কিন্তু একটা অস্থিতিশীল অরাজকতা তৈরি হতে পারে। এরপর আসে জরুরি অবস্থার অনুপযোগী। জরুরি অবস্থা বলতে কি বোঝাচ্ছে? ঝড় বৃষ্টি, দুর্যোগ প্রবণতা বা যুদ্ধ, মহামারী, এই টাইপের যে জরুরি অবস্থাগুলো রয়েছে, এই সব ক্ষেত্রে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা অত বেশি উপযোগী নয়। কারণ কি? সংসদীয় সরকার ব্যবস্থার সকল সিদ্ধান্ত মন্ত্রিসভার দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়, এজন্য সরকার জরুরি অবস্থা মোকাবেলার জন্য অনুপযোগী। মন্ত্রিসভা একটা দীর্ঘ আলোচনা করবে, তারপর সেখান থেকে তারা পলিসি দেবে, তারপর সেটা আইনসভায় পাস হবে, তারপর কিন্তু সেটা বাস্তবায়িত হবে। তো এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, যেটা কিন্তু এই রকম শর্ট টার্ম যে দুর্যোগগুলো হতে পারে বা জরুরি অবস্থাগুলো তৈরি হতে পারে, সেই সব জরুরি অবস্থার জন্য মোটেই উপযোগী নয়। এরপর আসে দলাদলি, যেটা আমরা অনেক বেশি দেখে থাকি, যে দলাদলি। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষা অনেক সময় দলীয় স্বার্থই প্রাধান্য পায়। গঠনমূলক সমালোচনার পরিবর্তে বিরোধিতার খাতিরে বিরোধিতা নীতি বা দলাদলি প্রাধান্য পায়, মানে যেটাকে বলে কাদা ছোড়াছুড়ি। আইনসভায় যেটা হয় জাতীয় সংসদে, যে বিরোধী দল সবসময় তককে তককে থাকে যে কখন তারা একটা একটা কাদা ছুড়ে দিতে পারবে অপরপক্ষে বা সংখ্যাগরিষ্ঠ দলের প্রতি। আবার সংখ্যাগরিষ্ঠ দলও থাকে যে কিভাবে বিরোধী দলকে চুপ করে রাখানো যায়। তো এই যে একটা দলীয় রেষারেষি থাকে, সেটা কিন্তু জাতীয় বৃহৎ স্বার্থের পরিপন্থী এবং সেটা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় অন্যতম একটা ত্রুটি। মন্ত্রী পরিষদের একনায়কত্ব। সংসদীয় সরকার ব্যবস্থায় দলীয় শৃঙ্খলার কারণে আইনসভার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হয়ে বাস্তবে মন্ত্রিসভার একনায়ত্ব প্রতিষ্ঠিত হতে দেখা যায়। কেন হবে না বলো? আইনসভার সদস্যরাই কিন্তু মন্ত্রিসভার সদস্য। তার মানে এখানে প্রধানমন্ত্রী আইনসভা থেকে এসে মন্ত্রিসভায় মানে মন্ত্রী পরিষদে বা শাসন বিভাগে নেতৃত্ব দিচ্ছেন। আবার তার আন্ডারে কিন্তু যে মেম্বাররা থাকছে তারাও কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য, আবার আইনসভারও সদস্য। তার মানে এখানে মন্ত্রিসভারই সর্বেসর্বা, মানে তারা যেভাবে চায় সেভাবেই চাইলে সবকিছু করতে পারে, আইন প্রণয়ন করায় নিতে পারে, সবকিছু করতে পারে, কারণ আইনসভায় তো তাদেরই লোকজন সংখ্যাগরিষ্ঠ। যার কারণে এখানে যেটা হয় যে মন্ত্রী পরিষদ অনেক সময় একনায়কত্ব তাদের মধ্যে বিকাশ লাভ করে থাকে। এরপর আসে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইন বিভাগের সদস্য, ফলে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না। ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতিটা কি আসলে? সেটা হচ্ছে ক্ষমতার
স্বাতন্ত্রকরণ বা ক্ষমতা আলাদা করে দেয়া। আইন বিভাগের আলাদা ক্ষমতা থাকবে, শাসন বিভাগের আলাদা ক্ষমতা থাকবে, প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা ক্ষমতা থাকবে, তোমরা তোমাদের মতো কাজ করো, এরকম বিষয়টা। কিন্তু এই ধরনের সরকার ব্যবস্থায় যেহেতু একটা সমন্বিত কার্যপ্রণালী চলে, যার কারণে কিন্তু এখানে স্বাতন্ত্রীকরণ বিষয়টা হয়ে ওঠে না। এখানে বরং দুইটা মিলে একসাথে হজবরল অবস্থা একটা হয়ে যেতে পারে, দুইটা একদম হিজিবিজি অবস্থা হয়ে যায়। অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি। অস্থিতিশীল যুক্তফ্রন্ট বলতে আমরা কি বুঝি? সংসদীয় শাসন ব্যবস্থায় অনেক সময় কোনো দলের পক্ষেই একক দলীয় মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয় না, তখন সমমনা কয়েকটি দলের উদ্যোগে মন্ত্রিসভা গঠিত হয়। এরূপ কোয়ালিশন সরকার স্থিতিশীল হয় না। যেটা হয় যে যখন একটা সংসদীয় ব্যবস্থা থাকে তখন কিন্তু ওখানে অনেক সময় একটা দল সংখ্যাগরিষ্ঠতা লাভ না করতেও পারে। তখন কি হয়, কয়েকটা দল একসাথে মিলে একটা যুক্ত ফ্রন্ট গঠন করে বা একটা ঐক্য জোট গঠন করে। সেই ঐক্য জোটের ভোটের মাধ্যমে যদি তারা সরকার ব্যবস্থায় আসে এবং তাদের মাধ্যমে মন্ত্রিসভা তৈরি হয়, তখন কিন্তু ঝামেলাটা লাগে। তারা কিন্তু ভোট পেয়ে আসলো আইনসভায়, এখান এত দূর পর্যন্ত কোনো প্রবলেম নাই, কিন্তু তারপর যখন তারা মন্ত্রিসভা গঠন করে, এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ একসাথে হয়, কারণ যুক্ত ফ্রন্টে কিন্তু অনেক রকমের দল একসাথে থাকে, বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শের মানুষ থাকে। তারা যখন সবাই একসাথে মন্ত্রিসভায় আসে, তখন কিন্তু তারা কোনো একটা সিদ্ধান্তে সহজেই উপনীত হতে পারে না এবং তাদের মধ্যে অনেক বেশি মতের অমিল দেখা দিতে থাকে, যার কারণে এই ধরনের সরকার ব্যবস্থা অনেক ক্ষেত্রে এই যুক্ত ফ্রন্টের কারণে স্থিতিশীল হয় না। সদ্য স্বাধীন ও অনুন্নত দেশের জন্য অনুপযোগী। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যেখানে শিক্ষিত জনগণের সংখ্যা কম, সুনাগরিকের অভাব রয়েছে, জনগণ রাজনৈতিক দিক থেকে অসচেতন ও অসহিষ্ণু, সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য নেই, সুসংগঠিত রাজনৈতিক দল নেই, সেসব ক্ষেত্রে এই ধরনের সরকার সফল হবার সম্ভাবনা কম। মানে নতুন নতুন স্বাধীন হয়েছে এবং অনুন্নত যেসব দেশ রয়েছে সেসব ক্ষেত্রে এই ধরনের সরকার ব্যবস্থা অত বেশি উপযোগী না। কেন উপযোগী না? কারণ এখানে যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে এবং এখানে কোনো কিছু বাস্তবায়ন করতেও অনেক সময় লাগে এই ধরনের সরকার ব্যবস্থায়। আবার দুইটা বিভাগ একসাথে হয়ে যে কাজ করবে, এইটা করার মতো কিন্তু তাদের অনেক সময় গার্ডস থাকে না, বা অনেক সময় তাদের মধ্যে সেই চেতনা থাকে না একসাথে মিলে কাজ করার, কারণ যেহেতু তারা অনুন্নত এবং সদ্য স্বাধীনতা প্রাপ্ত। যার কারণে এই ধরনের সরকার ব্যবস্থায় কিন্তু সংসদীয় পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বেশি উপযোগী। যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, আচ্ছা এবার রাষ্ট্রপতি শাসিত সরকার, বাই দ্য ওয়ে, যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না, তখন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। আচ্ছা, তার মানে যেসব রাষ্ট্রের শাসন ব্যবস্থায় আইন বিভাগ আলাদা, শাসন বিভাগ আলাদা এবং রাষ্ট্রপতি কিন্তু সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস কিন্তু রাষ্ট্রপতি, এই ধরনের সরকার ব্যবস্থাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অধ্যাপক জে.ডব্লিউ গার্নার বলেন, আচ্ছা গার্নারের সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করে রাখবা ভালো মতো, গার্নার অনেক বড় একজন বিজ্ঞানী। বলেন যে শাসন ব্যবস্থায় নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যাবলীর জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। মানে নির্বাহী বিভাগ, তাদের নির্বাহী বিভাগ বলতে কি বুঝছি আমরা? শাসন বিভাগকেই, শাসন ব্যবস্থাকে, শাসন বিভাগকেই। তো শাসন বিভাগ যখন আইনসভার গণ্ডির ভেতর থেকে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে এবং আলাদাভাবে তারা ক্ষমতাপ্রাপ্ত হয়, তখন কিন্তু সেই ধরনের ব্যবস্থাকে গার্নার বলছেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এরপর আসছে অধ্যাপক এফ.আর. সিংই বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। তার মানে কি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যখন রাষ্ট্রপতি কিন্তু এখানে একটা আলাদা সত্তা, যার কিন্তু হাতে অনেক রকমের ক্ষমতা থাকতে পারে এবং রাষ্ট্রপতির ইচ্ছায় কিন্তু সরকার পরিচালিত হয়, এই ধরনের সরকার ব্যবস্থাকেই বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপর আসছে আর.এন. গিলক্রিস্ট বলেছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো ওই সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত। এখানে রাষ্ট্রপতিকে কিন্তু আইনসভা প্রভাবিত করতে পারে না, যেটা আমরা সংসদীয় ব্যবস্থায় দেখেছি যে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইতো তখন কিন্তু তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক কাজ করতে হতো। কিন্তু এই ধরনের সরকার ব্যবস্থায় কি হচ্ছে, এই ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তার কাজের জন্য মোটেও আইনসভার নিকট দায়ী নয়, বরং রাষ্ট্রপতিই কিন্তু এখানে মূলত সার্বভৌমত্বের অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার মানে কি দেখতে পাচ্ছি যে এখানে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান, যেটা সংসদীয় ব্যবস্থায় কি ছিল, যে সংসদীয় ব্যবস্থায় ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান,
কিন্তু সরকার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। এখানে দুইটাই রাষ্ট্রপতি, সরকার প্রধানও রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধানও রাষ্ট্রপতি। তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রপতি ব্যক্তিগত খেয়াল খুশি মতো মন্ত্রী নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। তার মানে এখানে রাষ্ট্রপতি কিন্তু মন্ত্রীকে নিয়োগ দেন এবং মন্ত্রীদেরকে পদচ্যুত করতে পারেন। এখানে সেই ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স এবং ব্রাজিল। তোমরা এটা মুখস্থ করে নাও একদম সাথে সাথে। আচ্ছা, এই যে আবার আমরা ওই ছকের মতো আরেকটা ছক দিয়ে পড়বো। ছক দিয়ে পড়তে কিন্তু মজা, বলো, একে একে পড়া যায়, মনেও থাকে ভালো। শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী নয়, আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য নয়। এই দেখো এখানে একটা অ্যারো দিয়ে কিন্তু দুইটা আলাদা করে দিয়েছে, এটা আলাদা এটা আলাদা, দুইটা দুই রাস্তায় গেছে। এটা হচ্ছে আইনসভা আর এটা হচ্ছে আমাদের শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয় এবং সরাসরি নির্বাচিত আইনসভার সদস্য নয়। রাষ্ট্রপতি এখানে কিন্তু সরাসরিভাবে নির্বাচিত হন। ও মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং তার একান্ত অনুগত। মন্ত্রিসভার সদস্যগণ অবশ্যই রাষ্ট্রপতির আন্ডারে পরিচালিত হবেন। তো এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকারের মোটামুটি একটা ডায়াগ্রাম, যেটা তোমরা ইউজ করবে পরীক্ষায়। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো দেখা যাক কি কি। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। এখানে কিন্তু রাষ্ট্রপ্রধানকেই প্রকৃত শাসক বলে, যেটা আগে ছিল সংসদীয় ব্যবস্থা ছিল নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থায় এখানে বুঝাই যাচ্ছে নাম শুনে যে রাষ্ট্রপতি শাসিত, তার মানে এখানে রাষ্ট্রপতি প্রকৃত শাসক। এরূপ সরকারের রাষ্ট্রপ্রধান নামে ও কাজে রাষ্ট্রপ্রধান বা প্রকৃত শাসক। তিনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বিপুল ক্ষমতার অধিকারী হন। এরপর আসে আজ্ঞাবহ মন্ত্রিসভা। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। এখানে কিন্তু মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার প্রভাব মুক্ত এবং তারা কিন্তু আলাদা ইন্ডিভিজুয়ালস বা তারা আলাদা কিন্তু ব্যক্তিবর্গ। এরপর মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে মন্ত্রী নিয়োগ করতে পারবেন এবং যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় মন্ত্রিসভা থেকে অপসারণও করতে পারেন। তার মানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় মন্ত্রীকে নিয়োগ দেয়া এবং মন্ত্রীকে অপসারণ করা এই সব কিছু কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে। এরপর আসে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি, যেটা আমরা আগে দেখেছি যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝি, যে আলাদা ক্ষমতার স্বাতন্ত্র্যকরণ বা ক্ষমতাকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেয়া, যে আইন বিভাগের এইটা ক্ষমতা, শাসন বিভাগের এইটা ক্ষমতা, দুইটা আলাদা 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 থাকবে এবং দুইটা একসাথে হবে না। এটাই হচ্ছে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত হয়। তার মানে রাষ্ট্রপতি শাসিত সরকারের বেস কিন্তু ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি। এটা কিন্তু তোমরা লিখে নিবা যে রাষ্ট্রপতি শাসিত সরকারের বেস হচ্ছে বা রাষ্ট্রপতি শাসিত সরকারের ভিত্তি হচ্ছে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি। রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন। তিনি এবং তার মন্ত্রিসভা শাসন ক্ষমতা পরিচালনার জন্য সাধারণত আইনসভার নিকট দায়ী নন এবং রাষ্ট্রপতি সংসদের নিকট মোটেও দায়ী নন। শাসন বিভাগ আইনসভা ভেঙে দেওয়ার অধিকার রাখে না। আইনসভা ও শাসন বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করে। এখানে আগে যেমন আমরা দেখেছি যে আইন বিভাগ কিন্তু শাসন বিভাগ ভেঙে দিতে পারতো বা বহিষ্কার করতে পারতো যে কাউকে, কিন্তু এইখানে এই ধরনের সরকার ব্যবস্থায় কিন্তু আইন বিভাগ আলাদাভাবে কাজ করে, শাসন বিভাগ আলাদাভাবে কাজ করে, যার কারণে এখানে কিন্তু কেউ কাউকে বহিষ্কার করতে পারে না বা কেউ কাউকে ভেঙে দেওয়ার মানে কোনো বিভাগ আরেকটা বিভাগকে ভেঙে দেওয়ার কোনো অধিকার রাখে না, দুইটা আলাদাভাবে চলে। শাসন বিভাগ সাধারণত আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত। আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না, কেবল বিশেষ ব্যবস্থায় তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত। অভিশংসন বলে একটা এখানে শব্দ আসবে, অভিশংসন বানানটা দেখে নিবা। অভিশংসনের মাধ্যমে, এটা বাংলাতেও তোমাদের কাজে লাগবে, বানান লেখার সময় অভিশংসন প্রায়ই আসে। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব। সাধারণভাবে তিনি আইনসভার নিকট দায়ী নন, আবার তিনি আইনসভাকেও ভেঙে দিতে পারেন না। তার মানে রাষ্ট্রপতির হাতে কিন্তু এই ক্ষমতা নাই যে তিনি আইনসভাকে ভেঙে দিবেন, তিনি আলাদা একটা সত্তা। আবার যেটা হয় যে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারবে না আইনসভা তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না রাষ্ট্রপতিকে শুধুমাত্র বিশেষ ব্যবস্থায় অভিশংসন করা যায়। তো অভিশংসন হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে চাইলে আইন বিভাগ রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে, কিন্তু অভিশংসনের কিছু কারণ থাকতে হয়, নির্দিষ্ট কিছু কারণ থাকতে হয়। ওইসব কারণ যদি তৈরি করে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যদি ওইসব কাজ করে, তাহলে কিন্তু তখন রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে একমাত্র বিশেষ ব্যবস্থায় আইনসভা পদচ্যুত করতে পারে। তাছাড়া সাধারণ কোনো নিয়ম নেই যে আইনসভা রাষ্ট্রপতিকে পদচ্যুত করবে, এরকম কোনো নজির নেই বা এরকম কোনো নিয়ম নেই। সরকার স্থিতিশীল হয়, এখানে সরকার তো অবশ্যই স্থিতিশীল হবে, কারণ এখানে যুক্তফ্রন্টের যে ব্যাপারটা ওইসব নাই যে যুক্তফ্রন্ট থেকে সরকার নির্বাচিত হয়েছে এখন ওইখান থেকে মন্ত্রী পরিষদ গঠিত হবে, এই ব্যাপারটা তো এখানে নাই।
এখানে এই সরকার ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয়, কেননা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয় এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অভিশংসন প্রস্তাব ছাড়া আইনসভা রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে পারে না। এখানে যেহেতু রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাই এখানে আইনসভা কোনো ক্ষমতা রাখে না যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করবে, বরং রাষ্ট্রপতিকে শুধুমাত্র অভিশংসনের মাধ্যমেই তাকে পদচ্যুত করতে পারে, যার কারণে এই ধরনের সরকার ব্যবস্থা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি স্থিতিশীল হয়। এরপর আসছে বিচার বিভাগের প্রাধান্য। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকায় বিচার বিভাগের প্রাধান্য থাকে। যেহেতু আমরা দেখেছি যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কিন্তু প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা ক্ষমতাকে আলাদা করে দেয়। তো আমরা জানি যে সরকারের 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এখানে কিন্তু বিচার বিভাগ টোটালি আইন বিভাগ এবং শাসন বিভাগের আওতামুক্ত থাকে এবং স্বাধীনভাবে পরিচালিত হওয়ার সুযোগ পায়, যার কারণে এখানে বিচার বিভাগ অনেক বেশি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত থাকার একটা প্রবণতা থাকে। রাষ্ট্রপতি সরকারের এখন গুণাবলী সম্পর্কে আমরা জানবো। প্রথমত কি আসে, দ্রুত ও, এতক্ষণ ছিল বৈশিষ্ট্য, এখন হচ্ছে আমরা গুণাবলী শিখবো। তো বৈশিষ্ট্যের কতগুলো পয়েন্ট কিন্তু গুণাবলীতেও চলে আসবে। দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, এই ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য আবার সুবিধা, যে তোমরা যদি বৈশিষ্ট্য পড়ো, অ্যাটলিস্ট গুণাবলী যদি মনে রাখতে না পারো, তাও দেখবা যে বৈশিষ্ট্য থেকেও 2-3টা গুণাবলী তোমরা পেয়ে যাচ্ছ ইজিলি। আচ্ছা, এরপর আসো দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত, কার্যকর ও জোরালো সিদ্ধান্ত নিতে পারে, কেননা এই সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইনসভার মর্জির ওপর নির্ভর করতে হয়। যেহেতু করতে হয় না, তার মানে কি রাষ্ট্রপতি শাসিত সরকার অনেক দ্রুত যে কোনো আইন প্রণয়ন করতে পারে, অনেক জরুরি অবস্থার জন্য অনেক বেশি উপযোগী, কারণ এখানে কিন্তু আইনসভার জন্য এখানে রাষ্ট্রপতিকে ওয়েট করতে হয় না যে কখন আইনসভায় পাশ হবে। এরপর আসছে স্থায়িত্ব। এই সরকার তুলনামূলকভাবে কম্পারেটিভলি সংসদীয় সরকারের চেয়ে কিন্তু এই সরকার বেশি স্থায়ী। যখন তখন সরকার পরিবর্তনের মতো দুরবস্থার শিকারে পরিণত হতে হয় না। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট নির্বিঘ্নে ও নিরুপদ্রবে সরকার পরিচালনা করেন, যার কারণে এটা কিন্তু অন্যান্য সরকার ব্যবস্থার তুলনায় বেশি স্থায়ী হয়। এরপর আসে অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রের জন্য উপযোগী। কারণ কি, আমরা দেখেছি যে অনুন্নত বা সদ্য স্বাধীন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সংসদীয় ব্যবস্থা অত ভালো করতে পারে না, কারণ ওইখানে অনেক বেশি সমন্বয়ের দরকার হয়, অনেক বেশি একসাথে কাজ করা দরকার হয়, যেটা তাদের মধ্যে থাকে না, ওই চেতনা তাদের মধ্যে থাকে না। যার কারণে অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অতিরিক্ত উপযোগী। কারণ যেসব অনুন্নত দেশে সুষ্ঠু দ্বিদলীয় ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, সেসব দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। এরপর আসে আইনসভার প্রভাবমুক্ত শাসন বিভাগ। এখানে কিন্তু আইনসভা শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকে এবং আইনসভা নিজের মতো কাজ করতে পারে। এখানে শাসন বিভাগের উপর কিন্তু আইন বিভাগ নির্ভর করে না। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রীগণ সংসদ সদস্যদের চাপ মুক্ত থাকে, এর ফলে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবে সরকারের নিয়ম নীতি প্রয়োগ করতে পারে। এরপর আসে ক্ষমতা স্বাতন্ত্রীকরণের সুফল ভোগ। এই যে ক্ষমতা আলাদা আলাদা হয়ে গেল, এটা কিন্তু অবশ্যই একটা সুফল আছে। সুফলটা কি আমরা জানতে পারবো। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত। ক্ষমতা স্বাতন্ত্রীকরণের ফলে শাসন বিভাগ স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এর ফলে জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে। এই যে ক্ষমতা আলাদা আলাদা হয়ে গেল, যার কারণে কিন্তু এখন মন্ত্রী পরিষদ চাইলেই সবকিছু করতে পারবে না, শাসন বিভাগ চাইলেই কিন্তু সবকিছু করতে পারবে না, ইচ্ছা মতো করতে পারবে না। এখানে কিন্তু ক্ষমতা আলাদা আলাদা হয়ে গেছে, তা কোনো একটা বিভাগের কাছে কিন্তু অনেক বেশি ক্ষমতা নাই, এখানে কিন্তু ক্ষমতাটা ভাগ হয়ে যাচ্ছে, যার কারণে এখানে স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা কম থাকে। জরুরি অবস্থা মোকাবেলার উপযোগী। আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত হবার ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থা মোকাবেলায় রাষ্ট্রপতি এককভাবে এবং অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। যেহেতু জরুরি অবস্থায় যেটা হয় যে অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার দরকার হয়, তো এইসব ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অতিরিক্ত উপযোগী। কারণ হচ্ছে তারা যেহেতু রাষ্ট্রপতি এখানে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত, তাই রাষ্ট্রপতি কিন্তু এখানে চাইলেই জরুরি অবস্থা নিজেই কন্ট্রোল করতে পারে। এর জন্য জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বেশি উপযোগী। এরপর আসছে বহুদলীয় ব্যবস্থার উপযোগী। বহুদলীয় ব্যবস্থায় যখন এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন কোয়ালিশন সরকার গঠন করতে বাধ্য হয়। কোয়ালিশন সরকার দুর্বল ও ক্ষণস্থায়ী হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার গঠিত হলে সরকার স্থায়ী ও শক্তিশালী হয়।
তো যখন হচ্ছে অনেকগুলো দল একসাথে থাকে এবং তার মধ্যে থেকে কেউ নির্বাচিত হতে পারে না, আবার সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন যেটা হয় যে তারা একটা কোয়ালিশন সরকার গঠন করে, যেটাকে আমরা বাংলায় বলি যুক্তফ্রন্ট সরকার। তো যুক্তফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সেটা অত বেশি স্থায়ী হয় না সংসদীয় ব্যবস্থায়, আমরা এটা দেখেছি। তাই যেটা হয় যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় কিন্তু কোয়ালিশন সরকার এই এই ব্যাপারটাই আসে না, কারণ রাষ্ট্রপতি এখানে সরকার ব্যবস্থার প্রধান হিসেবে কাজ করে, যার কারণে এখানে রাষ্ট্রপতির যে দল থাকে সেটা আইনসভায় ভালো মানে নিজেদের মতো কাজ করে এবং রাষ্ট্রপতি আলাদাভাবে মন্ত্রিপরিষদকে পরিচালনা করে, যার কারণে এখানে দুইটা আলাদা বিভাগ তৈরি হয়। এরপর আসে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রীপদে নিয়োগদান করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদেরকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগদান করতে পারেন। এক্ষেত্রে তাকে আইনসভার বা দলীয় সিদ্ধান্তের বা সমর্থনের উপর নির্ভর করতে হয় না, ফলে দেশ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সেবা ও সহযোগিতা পায়। যেহেতু রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো মন্ত্রী পরিষদে লোক নিতে পারছে, মন্ত্রী পদে অভিষিক্ত করতে পারছে, যার কারণে রাষ্ট্রপতি কিন্তু চাইলেই যারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি এবং যাদের ক্ষমতা রয়েছে বা যাদের যোগ্যতা রয়েছে ওই পদে আসার, তাদেরকে কিন্তু ইজিলি হচ্ছে মন্ত্রী পদে অভিষিক্ত করতে পারছেন, যার কারণে যেটা হয় যে দক্ষ ও যোগ্য ব্যক্তির সমাবেশ ঘটে, যেটা সংসদীয় ব্যবস্থায় হয় না। এরপর আসে দলীয় মনোভাব প্রশমিত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নিজের পছন্দ মতো মন্ত্রী নিয়োগ করেন। মন্ত্রীগণ আইনসভার পরিবর্তে সরাসরি রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। আইন পরিষদের আস্থা অনাস্থার উপর শাসন বিভাগকে তাই নির্ভরশীল থাকতে হয় না। এর ফলে রাষ্ট্র পরিচালনার দলীয় মনোভাব অনেকটা প্রশমিত হয়। তার মানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দলীয় মনোভাব অনেক কম থাকে অন্যান্য ব্যবস্থার তুলনায়, কারণ এখানে রাষ্ট্রপতি সব যত পদ রয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতি লোক নিয়োগ করে, যার কারণে এখানে আইনসভার ওই ব্যাপারটা থাকে না যে আইনসভার মেম্বাররাই আসছে, যার কারণে এখানে দলীয় মনোভাব বা দলাদলির যে বিষয়টা আমরা দেখেছি সেই বিষয়টা এখানে অত বেশি থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের এবার দোষগুলো আমরা দেখব। শাসন ও আইন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব। এখন যেটা হয় যে দুইটা বিভাগ আলাদা হয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে কিন্তু একেবারেই টোটালি সমন্বয় থাকে না, এটা একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার দোষ। সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন ও স্বাধীন থাকে, ফলে সরকার পরিচালনায় অচল অবস্থার সৃষ্টি হয়। জরুরি অবস্থায় অচল অবস্থা দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এরপর আসে বিপজ্জনক। কেন বিপজ্জনক? রাষ্ট্রপতিকে নির্দিষ্ট মেয়াদের আগে একমাত্র অভিশংসনের প্রস্তাব উত্থাপন ও কার্যকর করা ছাড়া ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। জরুরি প্রয়োজনে সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলেও তা সম্ভব হয় না, ফলে এই সরকার বিপজ্জনক, মানে এটা ফ্লেক্সিবল নয়। এটা ফ্লেক্সিবল না হওয়ার কারণে যেটা হয়েছে যে রাষ্ট্রপতি যখন স্বৈরাচারী হয়ে উঠতে পারে বা এরকম একটা সিচুয়েশন হয় যে রাষ্ট্রপতি ঠিকভাবে দেশকে হ্যান্ডেল করতে পারছে না বা ঠিকভাবে কাজগুলো কমপ্লিট করতে পারছে না, তখন যেটা হয় যে রাষ্ট্রপতিকে ইজিলি কিন্তু সরানো যায় না, কারণ এই ব্যবস্থায় রাষ্ট্রপতিকে সরানোটা একটু টাফ। অভিশংসন ছাড়া যেহেতু সরানো যায় না, তাই এই ব্যবস্থা বিপজ্জনক হতে পারে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে। এরপর আসে অনমনীয়তা। এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অযোগ্য প্রমাণিত হলেও তাকে সহজে পরিবর্তন সম্ভব হয় না। একই মানে বিপজ্জনক যেটা, এটা একই কথা বলেছে যে কেননা রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। অনমনীয়তার জন্য এই সরকার ব্যবস্থা পরিবর্তিত অবস্থার সাথে অনেক সময় তাল মিলিয়ে চলতে পারে না, যার কারণে সরকার ব্যবস্থা কি হয় যে যেহেতু এটা মানে একদম রিজিড একটা ব্যবস্থা, একদম রক্ষণশীল, যে রাষ্ট্রপতি যা বলবে তাই হবে, এখানে রাষ্ট্রপতি যাকে চাবে তারাই আসবে সরকার ব্যবস্থায়, তাই এটা কিন্তু একটু কম ফ্লেক্সিবল বা কম নমনীয়, যার কারণে এখানে রাষ্ট্রপতি যা বলে তাই হয় এমন একটা ব্যবস্থা তৈরি হতে পারে। এরপর আসে স্বেচ্ছাচারী শাসন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সমস্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হওয়ায় তিনি অনেক সময় একনায়কে পরিণত হতে পারেন। আইনসভার নিকট দায়ী নন বলে রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়েও উঠতে পারেন। তো এখানে হচ্ছে রাষ্ট্রপতির স্বেচ্ছাচারী হয়ে ওঠারও একটা প্রবণতা থাকে, যেহেতু সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে আসে। এরপর আসে সরকার দায়িত্বহীন হয়। রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নন, ফলে এই সরকার দায়িত্বহীন হতে পারে। যেহেতু এখানে দায়বদ্ধতার বিষয়টা আসে না বা জবাবদিহিতার বিষয়টা আসে না, এখানে কিন্তু জায়গায় রাষ্ট্রপ্রধান কিন্তু বা রাষ্ট্রপতি কিন্তু দায়িত্বহীন হয়ে যেতে পারে। আইন প্রণয়নে অসুবিধা। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ আইনসভার সদস্য না হওয়ায় সরাসরি আইন প্রণয়ন কিংবা তা সংশোধনের প্রস্তাব উত্থাপন করার সুযোগ থেকে বঞ্চিত। তাদের নির্ভর করতে হয় আইন পরিষদের দলীয় সদস্যদের ওপর। কোনো কোনো সময় এমন আইন পাশ করা হয় যা হয়তো মন্ত্রীরা চান না, অথবা রাষ্ট্রপতি ও মন্ত্রীরা যে আইন প্রণয়ন করতে চান আইনসভার সদস্যগণ তা চান না। যেহেতু এখানে একটা মানে সহযোগিতার অভাব দেখা দেয়, কারণ দুইটা বিভাগ আলাদাভাবে কাজ করে, যার ফলে যেটা হয় যে মন্ত্রিপরিষদ যদি কোনো আইন পাশ করাতে চায় সেটা কিন্তু দেখা যায় যে আইনসভার
যারা আছে আইনসভার সদস্যরা তারা কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না অনেক সময়। আবার আইনসভার যে আইন অ্যাপ্রুভ হয় সেটা কিন্তু আবার মন্ত্রী পরিষদের সদস্যরা পছন্দ নাও করতে পারে, যার কারণে এখানে একটা আইন প্রণয়নে একটা অসুবিধা দেখা দেয়। এরপর আসে আইন প্রণয়নে নেতৃত্বের অভাব। রাষ্ট্রপতি ও তার মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন, এর ফলে আইন প্রণয়নে তারা নেতৃত্ব প্রদান করতে পারেন না। আইন প্রণয়নে নেতৃত্বের অভাবে দ্রুত ও ফলপ্রসূ আইন প্রণীত হয় না। এখানে যেহেতু রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদ আইনসভার সদস্যরা, তাই আইন যখন প্রণয়ন হয় তখন তারা থাকে না, কিন্তু তারা কিন্তু আবার আইন বাস্তবায়ন করছে বা আইন অনুযায়ী কাজ দেশ পরিচালনা করছেন, যার কারণে এখানে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বা একটা অসামঞ্জস্যতার সৃষ্টি হতে পারে। আইন প্রণয়নে কিন্তু নেতৃত্বেরও অভাব দেখা দিতে পারে, কারণ যেহেতু যারা আইন বাস্তবায়ন করবে তারা কিন্তু আইনসভার সদস্য না, যার কারণে আইন প্রণয়নে একটা অসুবিধা বা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এরপর আসছে আমরা যে দুইটা সরকার ব্যবস্থা পড়লাম, একটা মন্ত্রিপরিষদ শাসিত আর একটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয়, একই কথা, এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। এই দুইটার মধ্যে এখন আমরা তুলনামূলক একটা আলোচনা করব যে কোনটা কি রকম। এটা কিন্তু তোমাদের সৃজনশীলের ঘয়ে অনেক সময় আসে যে দুইটা ব্যবস্থার মধ্যে উদ্দীপকে দেয়া থাকে, দুইটা ব্যবস্থার একটা দেয়া থাকে, আঁচ দেয়া থাকে, এবং ঘয়ে গিয়ে বলে যে দুইটা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো বা দুইটার মধ্যে সম্পর্ক দেখাও। তখন কিন্তু তোমাদের এই অংশটুকু লিখতে হবে। আর তোমরা ট্রাই করবে যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখার, মানে ভেতরে লেখাগুলো নিজেদের মতো লেখো, বাট পয়েন্টগুলো একদম বইয়ে যা আছে তাই একদম হুবহু মুখস্থ করে যাওয়ার। এরপর আসে রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। একজন রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন, অপরজন সরকার পরিচালনা করে থাকেন। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান তিনিই সরকার প্রধান। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। তাহলে আমরা দেখি যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি কিন্তু সকল ক্ষমতার উৎস এবং প্রকৃত শাসক, কিন্তু সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্র শাসক, সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। তার মানে এখানে রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা দুইটা ব্যবস্থায় ডিফার করে। এরপর আসে মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণ একে অপরের সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ। মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর সহকর্মী এবং বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির আজ্ঞাবহ কর্মচারী মাত্র। তার মানে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীগণ কিন্তু ক্ষমতার একটা অংশ, বা এই যে শাসন ব্যবস্থার একটা পার্ট। তাই তারা যখন এখানে কাজ করে তখন কিন্তু নিজেদের মনে করে কাজ করে বা নিজেদের দায়বদ্ধতা থেকে কাজ করে। কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থা যেটা হয় যে তারা জাস্ট কর্মচারী, তারা কাজ করবে, বেতন নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। রাষ্ট্রপতি যা বলবে সেটাই বাস্তবায়ন করাই শুধুমাত্র তাদের কাজ। তারা কিন্তু আলোচনায় ওইভাবে নিজেদের ইনভলভ করতে পারে না, যার কারণে এখানে মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতাও কিন্তু দুইটা ব্যবস্থায় ডিফার করছে। এরপর আসে মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। আইনসভার সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে আইনসভার সদস্য হতে হয়। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ সাধারণত আইনসভার সদস্য নন। তাহলে আমরা দেখি যে সংসদীয় ব্যবস্থায় কিন্তু মন্ত্রীগণ সংসদের সদস্য, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থায় কিন্তু তারা আবার সংসদের সদস্য নন। তো এখানে আবার সংসদের সদস্য হওয়ার ব্যাপারটাও কিন্তু দুইটা ব্যবস্থার মধ্যে ডিফার করছে। এরপর আসছে আইন প্রণয়নে সরাসরি ভূমিকা পালনের ক্ষেত্রে। সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত সরকারে প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ আইনসভার সদস্য, তারা সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আইনসভার বা সংসদের নেতা, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি ও মন্ত্রীগণ আইনসভার সদস্য নন, তারা সরাসরি আইন প্রণয়নে কোনো ভূমিকা রাখতে পারেন না। তাহলে আইন প্রণয়নে কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে, কারণ তারা একই সাথে আইনসভারও সদস্য। কিন্তু রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় কি হয়, তারা কিন্তু আইনসভার সদস্য না হয় তারা আইন প্রণয়নে অংশগ্রহণ করতে পারে না। তার মানে আইন প্রণয়নে তারা সরাসরি ভূমিকা রাখতে পারছে না। এরপর আসে পদচ্যুতির প্রসঙ্গ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা যে কোনো সময় অনাস্থা প্রস্তাবে এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তার সন্তুষ্টির উপর ক্ষমতায় থাকেন। এক্ষেত্রে আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারেন না, মন্ত্রীরা পদচ্যুত হন রাষ্ট্রপতি কর্তৃক। সংসদীয় ব্যবস্থায় আমরা কি দেখি যে মন্ত্রীদের পদচ্যুত কে করে? মন্ত্রীদের পদচ্যুত কিন্তু আইনসভার সদস্যরা করতে পারেন চাইলে। যদি দেখেন যে মন্ত্রিসভার ঠিক মতো কাজ করছে না, তখন কিন্তু তারা চাইলে পদচ্যুত করতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থায় রাষ্ট্রপতি একমাত্র মন্ত্রীদেরকে পদচ্যুতি করার ক্ষমতা রাখে। মন্ত্রীদের চাইলেই আইনসভার সদস্যরা কিন্তু পদচ্যুত করতে পারে না। তাহলে এখানে পদচ্যুতির প্রসঙ্গটাও আলাদা। এরপর আসে আইনসভার সার্বভৌমত্ব। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম।
আইনসভা ইচ্ছা করলেই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে সরকারকে অপসারণ করতে পারে। আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। আইনসভা সংবিধানের নির্দিষ্ট পথে বিশেষ অভিযোগ উত্থাপন ছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসন ও অপসারণ করতে পারে না। রাষ্ট্রপতির হাতে ভেটো ক্ষমতা থাকায় আইন পরিষদের সার্বভৌম ক্ষমতা আরও সংকুচিত হয়েছে। তার মানে আইনসভাও কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে সংসদীয় ব্যবস্থায় সংসদ বেশি ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থায় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি বেশি ক্ষমতার অধিকারী। যার কারণে যেটা হয় যে আইনসভা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় যত বেশি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় অত বেশি নয়। কারণ রাষ্ট্রপতি ব্যবস্থায় কিন্তু রাষ্ট্রপতি সবকিছু মেনটেন করে চলে, সবকিছু পরিচালনা করে, যার কারণে এখানে আইনসভা অত বেশি চাইলেই হস্তক্ষেপ করতে পারে না বা তার হাতে অত বেশি ক্ষমতা থাকে না। এরপর আসে আইনসভার নিকট জবাবদিহিতা। আইনসভার নিকট জবাবদিহিতা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা তাদের সকল নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ সাধারণত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য হয় না। তার মানে আইনসভার কাছে দায়বদ্ধতার ভিত্তিতে কিন্তু সংসদীয় ব্যবস্থা, তারা মন্ত্রিপরিষদ যারা থাকে তারা কিন্তু সংসদের কাছে দায়বদ্ধ থাকে, এবং রাষ্ট্রপতি ব্যবস্থায় যারা থাকে তারা কিন্তু দায়বদ্ধ থাকে না, তারা শুধুমাত্র তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছেই দায়বদ্ধ থাকে। তার মানে এখানে প্রভু বা শাসকও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আইনসভা ভেঙে দেবার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেবার জন্য রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করতে পারেন। তার পরামর্শ রাষ্ট্রপ্রধান উপেক্ষা করেন না, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন না। একই কথা যে আইনসভা ভাঙার ক্ষেত্রেও কিন্তু এখানে প্রধানমন্ত্রী সংসদীয় ব্যবস্থায় গুরুত্ব বেশি লাভ করেন, এবং রাষ্ট্রপতি ব্যবস্থায় রাষ্ট্রপতি চাইলেই আইনসভা ভেঙে দিতে পারেন। এরপর আসে স্থায়িত্বের প্রশ্নে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের স্থায়িত্ব কম, কেননা আইন পরিষদের আস্থার উপর তাদের ক্ষমতার স্থায়িত্ব নির্ভর করে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়িত্ব অনেক বেশি। নির্দিষ্ট মেয়াদের পূর্বে একমাত্র অভিশংসন পদ্ধতি ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। অভিশংসন পদ্ধতিও অনেক বেশি জটিল। তার মানে স্থায়িত্বের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় সংসদীয় ব্যবস্থা চাইলেই কিন্তু এটাকে অস্থায়ী করে ফেলা যায় এবং স্থায়িত্ব কমিয়ে ফেলা যায়, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থায় কিন্তু রাষ্ট্রপতির স্থায়িত্ব কমানো অত বেশি সহজ না, কারণ রাষ্ট্রপতিকে অভিশংসন ছাড়া কিন্তু সরানো যায় না। এরপর আসে জরুরি অবস্থা মোকাবেলায়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কারণ তাদের অনেক কিছু মেনটেন করে তারপর জরুরি ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করতে হয় বা ব্যবস্থা নিতে হয়। এর কিন্তু আইনসভা এবং মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণে অনেক বিলম্ব হয়, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার এরূপ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কারণ রাষ্ট্রপতির এখানে কিন্তু ওইসব মেনটেন করার কোনো নাই, কোনো দায়বদ্ধতা নাই, বা এখানে ওরকম কোনো সিস্টেম নাই। এখানে রাষ্ট্রপতি যা চাবে তাই কিন্তু হবে। এরপর আসে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ, যেটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণের বিষয়টা, যেটার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা দাঁড়িয়ে আছে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না, কেননা আইন বিভাগের সদস্যগণ শাসন বিভাগের সদস্য, তো এখানে ক্ষমতা স্বাতন্ত্র হয় না, দুইটা ক্ষমতাই কিন্তু একসাথে। এরপর কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কার্যকর হতে দেখা যায়, কেননা শাসন বিভাগের সদস্যগণ সাধারণত আইনসভার সদস্য নন। তো ক্ষমতা স্বাতন্ত্রীকরণের যে বিষয়টা, এটা আমরা দেখছি শাসন বিভাগে হচ্ছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় হচ্ছে। নমনীয়তা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও সংবিধান নমনীয়, কেননা প্রয়োজনবোধে সংবিধানের ধারা, উপধারা, সরকারের নীতি ও সিদ্ধান্ত, এমনকি সরকারকে যে কোনো সময় আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিবর্তন করা যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের সংবিধান কিংবা সরকার পরিবর্তন করতে হলে সংবিধান নির্দিষ্ট বা বিশেষ জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়, যেটা আমরা দেখেছি সংসদীয় ব্যবস্থা অতিরিক্ত নমনীয়, কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থা অত বেশি নমনীয় নয়, বরং অনমনীয়, কারণ এখানে চাইলেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। এরপর আসি আমরা পরের টপিক, এককেন্দ্রিক সরকার। আচ্ছা, দেখা যাক এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝছি। আমরা এর আগেও দেখেছি একটু, এখন আমরা বিস্তারিত জানবো। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। তার মানে এককেন্দ্রিক সরকার যেখানে কেন্দ্র থেকে সব পরিচালিত হয় এবং কেন্দ্রেই সব ক্ষমতা ন্যস্ত থাকে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য সরকার বলতে থাকতে পারে, কিন্তু আঞ্চলিক বা প্রাদেশিক সরকার ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক স্বাধীনতা ভোগ করে না। তার মানে এখানে কেন্দ্র থেকেই সব পরিচালিত হয়। এখানে প্রদেশ থাকলেও, অঙ্গরাজ্য থাকলেও তারা ওরকম কোনো ক্ষমতা ভোগ করতে পারে না এবং কেন্দ্র থেকেই সব পরিচালিত হয়। গোটা দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয় বলে এই ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার বলে। এই যে একটা কেন্দ্র থেকেই পুরা দেশ শাসিত হয়, তাই এটাকে বলা হচ্ছে এককেন্দ্রিক সরকার। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত
রয়েছে, তোমরা যদি পারো একটা ছক তৈরি করবে। এক কেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি সরকার, তারপর রাষ্ট্রপতি শাসিত সরকার, তারপর এর আগে যেগুলো পড়ানো হয়েছে সবগুলো লিখে এখানে উদাহরণের জায়গায় প্রত্যেকটা দেশের নাম লিখবে, লিখে তোমার ওয়াগে টাঙায় রাখবে। যখন পড়তে বসবে তখন দেখে একবার মুখস্থ করে নেবে, কারণ এই উদাহরণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট একটা দুইটা এমসিকিউ তো আসতেই পারে এখান থেকে। অধ্যাপক ডাইসির মতে এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। তার মানে এককেন্দ্রিকতা বলতে অধ্যাপক ডাইসি বুঝিয়েছেন কি, একটি কেন্দ্রীয় সরকার থেকে চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবহার, মানে একটা কেন্দ্র থাকবে এবং কেন্দ্র থেকেই সব পরিচালিত হবে, আইন বিভাগের সকল ক্ষমতা কেন্দ্রের মধ্যেই থাকবে। অধ্যাপক গেটেলের মতে এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংবিধান রাষ্ট্রের সব ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করে। এখানে সব কেন্দ্রীয় সরকারের হাতেই সকল ক্ষমতা, জাতীয় এবং রাষ্ট্রীয় সকল ক্ষমতা কিন্তু কেন্দ্রের মধ্যেই থাকে। আচ্ছা, এখন ছকের মাধ্যমে দেখি কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার। এককেন্দ্রিক সরকারে কেন্দ্রীয় সরকারও থাকে, প্রাদেশিক সরকার থাকলেও থাকতে পারে, কিন্তু যদি থাকে সেক্ষেত্রে ক্ষমতার বন্টনটা কীরকম হয়। এক কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারই সকল ক্ষমতার উৎস। এখানে কেন্দ্রীয় সরকারই হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী, মানে একদম হাইয়েস্ট যে ক্ষমতা সেটার কিন্তু অধিকারীও কেন্দ্রীয় সরকার। এরপর আছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার উৎস সংবিধান। এটা গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় সরকার কিন্তু একটা সংবিধানের প্রেক্ষিতেই কিন্তু পরিচালিত হচ্ছে। এরপর আসে প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকার কি কি? প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমূহ কেন্দ্রের এজেন্ট মাত্র, মানে প্রাদেশিক সরকার কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে। প্রাদেশিক সরকারের ক্ষমতার উৎস কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার থেকেই ক্ষমতা লাভ করে। এরপর আসছে প্রাদেশিক সরকারের সাংবিধানিক কোনো ক্ষমতা নেই, কারণ সাংবিধানিক ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে। আচ্ছা, এরপরে আসা যাক এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো কি কি। একক আনুগত্য, এখানে এক মানে সকল আনুগত্য কিন্তু পুরা রাষ্ট্রের পুরো আনুগত্যই কিন্তু এককভাবে কেন্দ্র পেয়ে থাকে এবং কেন্দ্র থেকেই কিন্তু পুরা দেশ পরিচালিত হয়, এই জন্য এখানে একক আনুগত্য প্রচলিত। এরপর আসে কেন্দ্রীভূত ক্ষমতা। এককেন্দ্রিক সরকার রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটিমাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত। প্রাদেশিক বা আঞ্চলিক সরকার থাকলেও তা ক্ষমতা পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। এখানে কেন্দ্রের উপরেই সবাই নির্ভরশীল থাকে, কেন্দ্রীয় ক্ষমতার উপর। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলোকে কেন্দ্রীয় সরকারের নিকট দায়ী থাকে। কেন্দ্রীয় সরকার কিন্তু খেয়াল খুশি মতো প্রদেশে বা অঞ্চলগুলোতে ক্ষমতা কমাতে বা বাড়াতে পারে। তার মানে ক্ষমতা কমানো বাড়ানো এইটার যে রাইট, সে রাইটও কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতেই থাকে। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র, যেটা আমরা একটু আগে দেখলাম যে এক কেন্দ্রিক সরকারের প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের ক্ষমতা কমিয়ে বাড়িয়ে দিতে পারে, হ্রাস বৃদ্ধি করতে পারে। এরপর আসে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রদেশগুলো বা অঞ্চলগুলো স্বায়ত্তশাসন ভোগ করে না, কেননা কেন্দ্রীয় সরকার ওদের কাজে হস্তক্ষেপ করতে পারে। প্রাদেশিক সরকারগুলো কোনো রকম স্বায়ত্তশাসন থাকে না, কারণ প্রাদেশিক যে সরকার রয়েছে তারা কিন্তু এক কেন্দ্রিক মানে কেন্দ্রীভূত, যে কেন্দ্রের যে শক্তি তার কাছে কিন্তু সরকার থাকে, তার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। এরপর আসে সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক সরকারের সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়। সুপরিবর্তনীয় বলতে সহজে এটাকে পরিবর্তন করা যায়। সংবিধান সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করা লাগে না। এককেন্দ্রিক সরকারের গুণাবলী কি কি? নমনীয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা নমনীয় হয়, কেননা কেন্দ্রীয় সরকার পরিস্থিতি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজের ইচ্ছা মতো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। এককেন্দ্রিক সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে বলিষ্ঠ ও দ্রুত হয়। যেহেতু একটাই কেন্দ্র এবং এখান থেকে সিদ্ধান্ত হয়, তাই অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অপচয় রোধ। এই শাসন ব্যবস্থায় সরকারি খরচের অপচয় রোধ করে। এককেন্দ্রিক সরকার সহজ সরল রাষ্ট্র কাঠামো গড়ে তোলে, ফলে অপচয় রোধ হয়। এখানে যেহেতু অনেক বেশি নির্বাচন বা অনেক কিছু প্রয়োজন হয় না, একদম কাঠামোগত যে খরচ সেটার প্রয়োজন হয় না, যার কারণে মানে শুধুমাত্র কেন্দ্রেই খরচ করা হয়, তাই এখানে অপচয় রোধ হয়। ক্ষুদ্র রাষ্ট্রের উপযোগী। অপেক্ষাকৃত ছোট বা ক্ষুদ্র রাষ্ট্রে এই শাসন ব্যবস্থার উপযোগী, মানে যে রাষ্ট্রে অনেক বেশি অঙ্গরাজ্য নেই, অনেক বেশি প্রদেশ নেই, একদম আয়তনে ছোট, সেই সব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এককেন্দ্রিক সরকার বেশি উপযোগী। রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা। কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতার অধিকারী বলে রাষ্ট্রীয় ঐক্য সৃষ্টি করা সহজ হয়। জনগণ আঞ্চলিক আনুগত্যের প্রভাবান্বিত হয় না। তার মানে এখানে রাষ্ট্রীয় একটা ঐক্য তৈরি থাকে, কারণ যেহেতু কেন্দ্র থেকে সব পরিচালিত হয়। সুষ্ঠু শাসনের নিশ্চয়তা। এই শাসন ব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত, ফলে সুষ্ঠু শাসন পরিচালনা নিশ্চিত হয়। জাতীয় সংহতি। এই শাসন ব্যবস্থায় দ্বিনাগরিকত্বের অবকাশ নেই বলে সুসংহত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এতে জাতীয় সংহতি জোরদার হয় এবং জনগণ গভীর ভ্রাতৃত্ব একতার বন্ধনেও আবদ্ধ হয়। এরপর আসে সহজ সরল গঠন প্রকৃতি। যেহেতু এটা কেন্দ্র থেকে পরিচালিত হয় তাই এখানে কিন্তু অনেক বেশি জটিলতার অবকাশ নেই, এখানে একদম সহজ সরল সিম্পল ভাবেই সব চলে। এককেন্দ্রিক সরকারের গঠন পদ্ধতি সহজ সরল, একটিমাত্র সরকার এবং একক আনুগত্য থাকায় ক্ষমতা বন্টন সংক্রান্ত জটিলতা থাকে না। এখন আসি এককেন্দ্রিক সরকারের ত্রুটিসমূহ। স্বায়ত্তশাসন বিরোধী। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। স্থানীয় উদ্যোগের অভাবে স্থানীয় সমস্যাগুলি যথাযথভাবে চিহ্নিত বা সমাধান হয় না। সুতরাং এককেন্দ্রিক শাসন ব্যবস্থা স্বায়ত্তশাসন বিরোধী। যেহেতু এখানে স্বায়ত্তশাসন থাকে না, প্রাদেশিক সরকারগুলোর হাতে অত বেশি ক্ষমতা থাকে না, তাই এখানে দেখা যায় যে প্রদেশের সমস্যাগুলো ওইভাবে গুরুত্ব পায় না। স্বৈরতান্ত্রিক প্রবণতা। এককেন্দ্রিক সরকারের সমস্ত ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় এবং এখানে স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায়। যেহেতু কেন্দ্র থেকে পরিচালিত হয় অনেক সময় স্বৈরতান্ত্রিক একটা ব্যাপার থাকতে পারে, যে কেন্দ্র থেকেই সকল কিছু নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা থাকতে পারে। আমলাদের দৌরাত্ম্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ অত্যধিক হয়, সরকার আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এর ফলে আমলাদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। যেহেতু এখানে আমলাদের মাধ্যমেই পুরো দেশ পরিচালিত হয় এবং আমলারাই দেখা যায় প্রাদেশিক সরকার ব্যবস্থায় বন্টিত করে, ক্ষমতা বন্টন করে, যার কারণে যেটা হয় যে আমলারা এখানে কিন্তু তাদের দৌরাত্ম্য প্রকাশের অবকাশ পেতে পারে। এরপর আসে আঞ্চলিক সমস্যা সমাধানে ব্যর্থতা। আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা না থাকায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধান হয় না, তো আঞ্চলিক সমস্যা কিন্তু ওইভাবে স্পটলাইট পায় না। এরপর আসে স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না। এককেন্দ্রিক রাষ্ট্রের স্থানীয় পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক কাজে অংশগ্রহণের সুযোগ অনেকটা সীমিত, ফলে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে জনগণের মধ্যে নেতৃত্ব বিকশিত হয় না। যেহেতু কেন্দ্র থেকে পরিচালিত হয় ওইভাবে প্রাদেশিক পর্যায়ে কিন্তু যে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার সেটা কিন্তু ওইভাবে জোরালোভাবে গড়ে উঠতে পারে না। সমস্যা সমাধানে অসুবিধা। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের উপর স্থানীয় অনেক দায়িত্ব হস্তান্তর করে অপেক্ষাকৃত গুরুদায়িত্ব সম্পন্ন জাতীয় ও জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানে নিজেকে নিয়োজিত রাখতে পারে, কিন্তু এককেন্দ্রিক সরকারে তা সম্ভব নয়। এরপর আছে বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী। রাষ্ট্র যদি আয়তনে বিরাট এবং জনসংখ্যায় বিপুল হয়, যদি সেই রাষ্ট্র বহু ধর্ম বর্ণ ও ভাষাভাষীর হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা উপযোগী নয়, কারণ তখন দেখা যাবে যে বিভিন্ন রকমের মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকতে পারে, বিভিন্ন জাতির মানুষ থাকতে পারে, তাদের অধিকার আদায়টা ওইভাবে হচ্ছে না। এরপর আসে কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি। একটিমাত্র কেন্দ্রে সরকারের কাজকর্ম চলতে থাকায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ বৃদ্ধি পায়। যেহেতু কেন্দ্র থেকে সব পরিচালিত হয় তাই দেখা যায় কেন্দ্রে কিন্তু কাজের চাপ বেড়ে যেতে পারে। বিপ্লবের সম্ভাবনা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রদেশগুলো সরকার কেন্দ্রের এজেন্ট মাত্র, এখানে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন থাকে না, এর ফলে আঞ্চলিক বা প্রাদেশিক পর্যায়ে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন বা বিপ্লবের সম্ভাবনা থাকে। দেখা যায় যে প্রাদেশিক যে অঞ্চল রয়েছে তাদের যখন অধিকার আদায় হয় না, তখন দেখা যাবে যে তারা বিপ্লবের একটা পায়তারা করছে তাদের অধিকার আদায়ের জন্য। এরপর টপিক আসছে যে যুক্তরাষ্ট্রীয় সরকার। এতক্ষণ বললাম এককেন্দ্রিক সরকার, এইটারই বিপরীতটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। অর্থ ও সংজ্ঞা। ইংরেজি ফেডারেশন, শব্দের বাংলা হলো যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্র ইংলিশ হচ্ছে ফেডারেশন। এরপর আসে ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফোয়েডাস থেকে উদ্ভূত হয়েছে। ফোয়েডাস বানান দেখে নিবা, ফোয়েডাস ফোয়েডাস এর অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে সাধারণ সার্বভৌমত্ব কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। তার মানে যখন ছোট ছোট কয়েকটা রাষ্ট্র বিচ্ছিন্নভাবে না থেকে একটা ঐক্যের ভিত্তিতে বা একটা সংহতির ভিত্তিতে একসাথে একজোট হয়ে যখন একটা রাষ্ট্র গড়ে তোলে, তখন সেটাকেই বলা হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান কর্তৃক কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত হয়, কারণ এখানে সাংবিধানিকভাবেই কিন্তু প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় কেন্দ্র থেকে। যুক্তরাষ্ট্রীয় আদালতের উপর সংবিধান ব্যাখ্যা করার চরম ক্ষমতা ন্যস্ত থাকে। অধ্যাপক এইচ ফাইনারের মতে যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। তার মানে কর্তৃত্বের কিছু অংশ, পুরাটা নয়, জাস্ট কিছু অংশ প্রাদেশিক ক্ষমতায় অর্পণ করা হয় এবং এইভাবে সমভাবে বন্টিত করা হয় প্রদেশগুলোর মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। অধ্যাপক ডাইসির মতে যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল। আমরা একটা রাজনৈতিক কৌশলের মাধ্যমে জাতীয় সংহতি বজায় রাখা, সেটাকে বলা হচ্ছে ডাইসি বলেছেন সেটাকে যুক্তরাষ্ট্র। অধ্যাপক কেসি হোয়েরার মতে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমরা বুঝি ক্ষমতা বন্টনের এমন এক পদ্ধতি যেখানে
জাতীয় ও আঞ্চলিক সরকারের প্রত্যেকেই নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল ও স্বাধীন থাকে। তারা কিন্তু প্রাদেশিক যে ক্ষমতায় থাকবে তারাও কিন্তু স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে পারবে। সুতরাং কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকেই আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলছি। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার গঠিত হবে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে, কারণ এই সব দেশে দেখা যাবে যে একাধিক প্রদেশ রয়েছে, একাধিক অঞ্চল রয়েছে। যুক্তরাষ্ট্র দুইভাবে গঠিত হয়, একটা হচ্ছে ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত কতগুলো স্বাধীন রাষ্ট্র সামরিক দিক থেকে নিজেদের নিরাপত্তা রক্ষা অথবা রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে। এই নীতি বা পদ্ধতিকে কেন্দ্রীয়করণ নীতি বলা হয়। কেন্দ্রীয়করণ নীতি। আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া এইভাবে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করেছিল। অর্থাৎ ধরো যে কতগুলো রাষ্ট্র, এরকম ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র, তারা নিজেদেরকে যখন সামরিকভাবে নিরাপদ মনে করে না, তখন একসাথে একটা জোট বেঁধে একটা বড় রাষ্ট্রে পরিণত হয় তারা সামরিক নিরাপত্তার আশায়। এইটা মনে করো কেন্দ্রীয়করণ নীতির আন্ডারে এটা হচ্ছে তোমাদের রাষ্ট্র, যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া এইভাবে গঠিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তারপরে। কোনো বৃহৎ এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রদেশের হাতে অর্পণ করে যুক্তরাষ্ট্র গঠন করতে পারে। আমরা আগেরটা বললাম কি ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র একসাথে হয়ে একটা বৃহৎ রাষ্ট্র গঠন করা, এবং দ্বিতীয় যেটা বললাম যে অনেক বড় একটা রাষ্ট্র কিন্তু দেখা যাচ্ছে যে তারা কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন তারা সংবিধানের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে প্রদেশ ভাগ করে আলাদা আলাদাভাবে ক্ষমতাগুলো বন্টন করে দেয়া। এইভাবে কিন্তু যুক্তরাষ্ট্র গঠন হতে পারে, যেভাবে গঠন হয়েছে ভারত, কানাডা, সাবেক সোভিয়েত রাশিয়া। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো। সংবিধানের প্রাধান্য। অবশ্যই সংবিধানের প্রাধান্য থাকবে, কারণ সংবিধানের মাধ্যমেই কেন্দ্র থেকে প্রদেশে ক্ষমতা বন্টন করা হয়। এরপর আছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাবটা বলতে কি বোঝাচ্ছে, যে এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু কয়েকটা প্রদেশ মিলে একটা দেশ গঠন হয়েছে, বা একটা কেন্দ্র থেকে কিন্তু প্রদেশে ক্ষমতা বন্টন হয়েছে, যার কারণে এই ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চাইবে কিন্তু এক হয়ে মিশে যাইতে চাইবে না। মানে তাদের মধ্যে ক্ষমতা থাকবে, তাদের হাতে ক্ষমতা থাকবে, কিন্তু তারা আবার আলাদা হয়ে যেতেও যাবে না, একসাথে থাকবে কিন্তু নিজেদের মতো ক্ষমতা ভোগ করবে। ব্যাপারটা এরকম। এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় মনোভাব বা ফেডারেল সেন্টিমেন্ট। দুই ধরনের সরকার, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারে দুই ধরনের সরকার থাকে, একটা কেন্দ্রীয় সরকার, একটা প্রাদেশিক সরকার। তার মানে এটা দুই ধরনের সরকার কাঠামো নিয়ে গঠিত। তারপর আসছে দ্বৈত নাগরিকত্ব। এখানে কিন্তু দুই ধরনের নাগরিকত্ব, যারা প্রদেশে জন্মগ্রহণ করবে তাদের কিন্তু একটা প্রাদেশিক নাগরিকত্ব থাকবে, আবার কেন্দ্রীয় নাগরিকত্ব তারা পাবে। তো এখানে দ্বৈত নাগরিকত্ব সৃষ্টি হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা কেন্দ্রীয় আইনসভা থাকবে এটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এক কক্ষে থাকবে কেন্দ্রীয়ভাবে সব, আর একটা কক্ষে থাকবে শুধুমাত্র প্রদেশের মানুষজন, মানে প্রদেশের প্রতিনিধিত্বকারী যারা থাকবে তারা কিন্তু আরেকটা কক্ষে থাকবে। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটা প্রচলন রয়েছে। এরপর হচ্ছে লিখিত সংবিধান। যেহেতু কেন্দ্র থেকেই বিভিন্ন প্রদেশে ক্ষমতা বন্টন করা হয়, তাই এটাকে বলা হয় লিখিত সংবিধানের মাধ্যমে পরিচালিত একটা সরকার ব্যবস্থা। কারণ সংবিধানের মাধ্যমে কিন্তু মানে লিখে দেয়া থাকে যে কোন প্রদেশ কতটুকু ক্ষমতা ভোগ করবে। এরপর আসে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রে সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়াই বাঞ্ছনীয়, কেননা সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার ফলে এর কোনো ধারা পরিবর্তন করে কেউ ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি করতে পারে না। এটা ইজিলি পরিবর্তন করা যায় না, কারণ এটা ইজিলি পরিবর্তন করলে অনেক রকমের সমস্যা হতে পারে, ক্ষমতা নিয়ে অনেক রেষারেষি হতে পারে। এরপর আসে সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যা নিয়ে কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিরোধ দেখা দিলে বিচার বিভাগ যে ব্যাখ্যা প্রদান করে সেটি প্রামাণ্য ব্যাখ্যা বলে গ্রহণ করা হয়। তার মানে এখানে সংবিধানের রক্ষক কিন্তু বিচার বিভাগ, বিচার বিভাগই সংবিধানকে সংরক্ষণ করে। এরপর আসে ক্ষমতা বন্টন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশ রক্ষা প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকার এবং বাদবাকি বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা হয়। তার মানে ক্ষমতার কিছু অংশ থাকে কেন্দ্রীয় ক্ষমতা এবং কিছু অংশ থাকে প্রাদেশিক সরকারদের হাতে। তো এইভাবে ক্ষমতা বন্টন নীতি
অনুসরণ করা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য স্বীকৃত ও প্রতিপাদিত হচ্ছে কিনা তা দেখার জন্য ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া হয়। এখানে একটা সুপ্রিম কোর্ট থাকে, যেখানে হচ্ছে ফেডারেল কোর্ট বলা হয় এটাকে, যেটা দেখে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকারগুলো ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা বা তাদের মধ্যে দায়িত্ব বন্টন সমভাবে বন্টিত হচ্ছে কিনা, এই ব্যাপারটা দেখার দায়িত্ব হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালতের। বিচার বিভাগের প্রাধান্য আমরা দেখলাম যে সংবিধান কিন্তু রক্ষা করে বিচার বিভাগই, তার কারণ বিচার বিভাগ সংবিধানকে সংরক্ষণ না করলে এখানে কিন্তু রেষারেষি এবং ক্ষমতা নিয়ে দলাদলি তৈরি হতে পারে। এর জন্য এই ধরনের সরকার ব্যবস্থায় বিচার বিভাগ যেটা বলে সেটাকেই প্রামাণ্য বলে ধরে নেওয়া হয় এবং সেই বিচার বিভাগেরই একটা প্রাধান্য থাকে। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকে। প্রদেশগুলো স্বায়ত্তশাসন লাভ করে, তার মানে এমন না যে তারা নিজেরা স্বাধীন হয়ে গেছে বা তাদের আলাদা আইডেন্টিটি, এমন না। তারা কেন্দ্রীয় আইডেন্টিটিকেই মেনটেন করে চলে, কিন্তু তাদের মধ্যে একটা নিজেদেরকে নিজেরা শাসন করব এই টাইপের একটা মনোভাব থাকে বা এই টাইপের একটা বিষয় তাদের মধ্যে থাকে। এরপর হচ্ছে দ্বৈত বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা দুইটা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা, একটা প্রাদেশিক বিচার ব্যবস্থা। প্রাদেশিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে প্রাদেশিক বিচার ব্যবস্থা কাজ করে এবং কেন্দ্রীয় বিচার ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা বিচার সমস্যা বা বিচার ব্যবস্থা পরিচালনা করে। এরপর আসে স্বতন্ত্র সংবিধান। যুক্তরাষ্ট্র এখানে কিন্তু স্বতন্ত্র প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা সংবিধানও থাকে, তাদের নিজেদের প্রদেশকে কিভাবে শাসন করবে সেটা সম্বন্ধীয় এক একটা প্রাদেশিক সংবিধানও থাকে এবং কেন্দ্রীয় একটা সংবিধান দ্বারাও কিন্তু ক্ষমতা বন্টন নীতি নির্ধারণ থাকে। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের সাফল্যের শর্তসমূহ কি কি। যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় সাফল্যের প্রথম ও প্রধান শর্ত হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাবে রয়েছে দুটি দিক, একটা হচ্ছে কেন্দ্রমুখী প্রবণতা আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী প্রবণতা। একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা কেন্দ্র বিমুখী, তার মানে একটা একসাথে থাকার একটা প্রবণতা থাকে, আবার আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই দুইটা একসাথে করেই কিন্তু যুক্তরাষ্ট্রীয় একটা মনোভাব থাকে, যেটা অবশ্যই যুক্তরাষ্ট্রকে সফল করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছার পাশাপাশি যখন প্রদেশ বা অঞ্চলগুলোর মধ্যে নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষার বাসনাও প্রবল থাকে, তখন যুক্তরাষ্ট্রীয় মনোভাব সৃষ্টি হয়। এরপর হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য। ভৌগোলিক সান্নিধ্যের ফলে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ হবার ইচ্ছা দেখা দেয়, অপরদিকে ভৌগোলিক অসংলগ্নতার ঐক্যবদ্ধ হবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্বাধীনতা পূর্বকালে বর্তমান আমেরিকা যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য পাশাপাশি অবস্থিত থাকায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে এবং একটি যুক্তরাষ্ট্র গঠন করে। ধর্মের বন্ধু থাকা সত্ত্বেও ভৌগোলিক অসংলগ্নতার কারণে কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ স্বাধীন হয়। তার মানে এখানে ভৌগোলিক সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে ধর্মীয় ঐক্য। যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রদেশ বা অঙ্গরাজ্যের জনগণ একই ধর্মাবলম্বী হলে ভালো হয়, তবে শুধু ধর্মের বন্ধনই যথেষ্ট নয়, কেননা ধর্মের বন্ধনে উদ্বুদ্ধ হয়ে 1947 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্র গঠিত হলেও ভাষা এবং সংস্কৃতিগত বন্ধন না থাকায় এবং অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় 1971 সালে পাকিস্তান নামক যুক্তরাষ্ট্রের মৃত্যু ঘটে। তার মানে ধর্মীয় ঐক্য গুরুত্বপূর্ণ, কিন্তু সবসময় আবার গুরুত্বপূর্ণ নয়। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য। যুক্তরাষ্ট্রের প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর জনগণের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত ঐক্য থাকা প্রয়োজন। যখন বিভিন্ন প্রদেশ বা অঙ্গরাজ্যের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য ও সংস্কৃতি তাদেরকে আকৃষ্ট করে ও অনুপ্রাণিত করে, তখন তাদের মধ্যে জাতীয় ঐক্যভাব গড়ে ওঠে। ভাষা ও সংস্কৃতিগত বিভিন্নতার কারণেই পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং বাংলাদেশ স্বাধীনতা হয়। তার মানে যেটার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে এবং স্বাধীন হয়েছে, সেটা কিন্তু এই ফ্যাক্টরটার কারণেই হয়েছে। আগে কিন্তু পাকিস্তান একটা যুক্তরাষ্ট্র ছিল। ভাষা ও সংস্কৃতি ঐক্যের কারণেই বাংলাদেশ আলাদা হয়েছে। এরপর আসে রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক সচেতনতা বিষয়টা কিরকম। যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা জটিল শাসন ব্যবস্থা, এর সফলতার জন্য তাই জনগণকে রাজনৈতিকভাবে অবশ্যই সচেতন হতে হবে এবং রাজনৈতিক প্রজ্ঞাকে ধারণ করতে হবে। এরপর আসে সৎ ও সুযোগ্য নেতৃত্ব। এখানে অবশ্যই সৎ, দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন, কারণ যদি এত বড় একটা কর্মপ্রণালী যদি সৎ এবং সুযোগ্য নেতৃত্ব না থাকে তাহলে কিন্তু পরিচালিত হতে পারে না। এরপর আসে সাংবিধানিক প্রাধান্য। সাংবিধানিক প্রাধান্য না থাকলে যুক্তরাষ্ট্র সফল হতে পারে না, কেননা যুক্তরাষ্ট্রের সংবিধানই হচ্ছে জনগণের রক্ষক ও অভিভাবক। এরপর আছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। এই যে সংবিধান আমরা দেখলাম, সংবিধানের একটা প্রাধান্য রয়েছে, এই সংবিধানকেই কিন্তু রক্ষা করছে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। তাই এই ধরনের সরকার ব্যবস্থাকে সফল করার জন্য স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান থাকবে কিন্তু সেটা অবশ্যই লিখিত হবে এবং দুষ্পরিবর্তনীয়, ইজিলি পরিবর্তন করা যাবে না। এরপর আসে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যেটা একটা পক্ষ প্রতিনিধিত্ব করবে কেন্দ্রীয় এবং আরেকটা পক্ষ প্রতিনিধিত্ব করবে প্রাদেশিক।
এরপর আসে অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা। যদিও অনেক প্রদেশ থাকবে, কিন্তু এর মধ্যে একটা অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, যে আমাদের একটা গোল থাকবে, রাজনৈতিক গোল, সেটাকে আমরা অ্যাচিভ করতে হবে, এবং একটা অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমাদের জিডিপি এত হতে হবে, বা আমাদের এই সব সমস্যা মোকাবেলা করতে হবে। এরকম প্রত্যেকটা প্রদেশেরই একটা একক মত থাকতে হবে এইসব ক্ষেত্রে। রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা এক একটা প্রদেশ এক এক রকম রাজনৈতিক প্রতিষ্ঠান হলে হবে না, সবগুলো প্রদেশে কিন্তু সেম রাজনৈতিক প্রতিষ্ঠান থাকতে হবে একই ধরনের। আইন মেনে চলার মনোভাব, সবারই আইন মেনে চলার মনোভাব থাকতে হবে, প্রত্যেকটা প্রদেশের প্রধান যারা তাদের আইন মেনে চলার মনোভাব থাকতে হবে। এরপর হচ্ছে সমতা। যুক্তরাষ্ট্রের প্রদেশগুলোর মধ্যে সমতা বজায় থাকা একান্ত প্রয়োজন, কেননা জনসংখ্যা ও সম্পদের ক্ষেত্রে বিরাট বৈষম্য বিদ্যমান থাকলে প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা ও সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। আর্থিক সামর্থ্য। যুক্তরাষ্ট্র শুধু জটিল সরকার পদ্ধতি নয়, বরং তা অত্যন্ত ব্যয়বহুল সরকার ব্যবস্থা, সুতরাং তা পরিচালনা ও প্রতিপালনের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে পারে। রাজনৈতিক চেতনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়, এটা কই থেকে আসলো, আচ্ছা এটা আমরা এতক্ষণ গুণাবলী পড়ছিলাম, এবার হচ্ছে রাজনৈতিক চেতনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে, কারণ যখন জনগণ দুইটা ব্যবস্থার মধ্যে দিয়ে যায়, একটা যুক্তরাষ্ট্রীয়, একটা হচ্ছে প্রাদেশিক আর একটা কেন্দ্রীয়, তখন কিন্তু তাদের রাজনৈতিক চেতনা আরো বেশি জোরালো হয়। এরপর আসে ক্ষুদ্র রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্র গঠন। অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্র একসাথে হয়ে একটা বড় রাষ্ট্র গঠন করে, যেটা কিন্তু তাদের অর্থনৈতিক সাফল্যতা এবং সামরিক যে নিরাপত্তা দিতে অনেক বেশি সহায়তা করে। জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন। যেহেতু এখানে অনেকগুলো প্রদেশ একসাথে থাকে, এখানে কিন্তু জাতীয় সংহতি বিপন্ন হওয়ার চান্স অনেক বেশি কম থাকে, এবং এখানে সরকার অনেক বেশি স্থিতিশীল হয়। কেন্দ্র ও সরকারের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম হয়। কেন্দ্র ও প্রদেশের মধ্যে যেহেতু সম্পর্ক সংবিধানে লিখিত আকারে থাকে, তাই এখানে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা অনেক কম থাকে। স্থানীয় নেতৃত্বের বিকাশ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আলাদাভাবে প্রদেশে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, তাই প্রদেশগুলোতে দেখা যায় যে আলাদাভাবে একটা স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার একটা পরিবেশ তৈরি হয়, যার কারণে সেখানেও আলাদাভাবে নেতৃত্ব তৈরি হয়, স্থানীয় নেতৃত্ব তৈরি হয়। স্থানীয় সমস্যার সমাধান। যেহেতু সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় প্রদেশে, তাই প্রাদেশিক যে সমস্যাগুলো অনেকদিন থেকে তারা ভুগছে, তারা চাইলে সেটা নিজেদের মতো সলভ করতে পারে, যেটা কিন্তু কেন্দ্র থেকে একভাবে সম্ভব ছিল না। এখন জানবো যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিসমূহ। ব্যয়বহুল সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার অনেক বেশি ব্যয়বহুল, কারণ এখানে অনেক বেশি খরচ, কারণ প্রাদেশিক ব্যবস্থায় একটা আলাদা নির্বাচন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং কেন্দ্রীয় ব্যবস্থা একটা নির্বাচন, তাই এটা অনেক বেশি ব্যয়বহুল। শাসনতান্ত্রিক জটিলতা থাকে, কারণ দেখা যায় যে একটা সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হচ্ছে, তো এইসব ক্ষেত্রে অনেক রকমের জটিলতা তৈরি হতে পারে। সরকার দুর্বল হয়। সরকার কেন দুর্বল হয়? কারণ কেন্দ্র ও প্রদেশের মধ্যে যখন ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে ক্ষমতাটা আর এক জায়গায় থাকে না, তখন ক্ষমতা যখন বন্টিত হয়ে যায়, তখন কেন্দ্রীয় সরকার কিন্তু দুর্বল হয়ে যায়। সে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব। এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক বেশি সময় লাগে, কারণ দেখা যায় প্রাদেশিক যে সিদ্ধান্তগুলো আছে এগুলোও কেন্দ্র থেকে তৈরি হয়, যার কারণে এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক বেশি সময় লাগে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা। শাসনতান্ত্রিক বিভিন্ন ব্যাখ্যার জন্য অথবা অঙ্গরাজ্যসমূহের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি ইত্যাদি সম্পাদন ও তা কার্যকর করতে কেন্দ্রীয় সরকার বিব্রত করার অবস্থায় পতিত হতে পারে। তো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এখানে জটিলতা তৈরি হতে পারে। নাগরিকের ঔদাসীন্য বৃদ্ধি করে। নাগরিকদের ঔদাসীন্য কেন বৃদ্ধি করে? কারণ নাগরিকরা দেখা যায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় তারা ক্ষমতার বন্টনটা ওইভাবে বুঝতে পারে না, তারা রাজনৈতিকভাবে অজ্ঞ থাকে, যার কারণে নাগরিকরা এই রাষ্ট্রীয় ব্যবস্থায় অনেক বেশি উদাসীন হয়ে যায়। জটিল পদ্ধতি। এই যে ক্ষমতার বন্টন, এটা কিন্তু অত সহজ বিষয় না। একটা কেন্দ্র থেকে আলাদা আলাদাভাবে প্রদেশে ক্ষমতা বন্টন করে, এটা কিন্তু অনেক বিশাল বিষয়, যার কারণে এটা একটা জটিল পদ্ধতি। অনমনীয়তা। এখানে সহজেই সরকার পরিবর্তন করা যায় না, যার কারণে এটা একটা অনমনীয় পদ্ধতি। জরুরি অবস্থার জন্য অনুপযোগী। জরুরি অবস্থায় যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয়, তখন কিন্তু এটা ইজিলি সরকার পারে না, যার কারণে এটা একটা জরুরি ব্যবস্থার জন্য অনুপযোগী অবস্থা। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একটি অন্যটির বিপরীত রূপ। এখন আমরা এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কটা দেখব, তুলনা করব। ক্ষমতা ও কর্তৃত্ব। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না, কারণ সেখানে প্রাদেশিক একটা বন্টন থাকে এবং প্রদেশগুলো আলাদা আলাদা ক্ষমতার অধিকারী হয়। 2 নম্বরে আসছে সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন। এখানে কিন্তু সংবিধান দ্বারা ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। প্রাদেশিক সরকার যেমন সংবিধানের মাধ্যমে তারা ক্ষমতা পায়, কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি হয়? এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমেই কেন্দ্রে একীভূত থাকে। স্থানীয় সরকার।
স্থানীয় সরকার কিন্তু দেখা যায় স্থানীয় সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় ওইভাবে বিকাশ লাভ করতে পারে না বা ওইভাবে গড়ে উঠতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনেক বেশি স্থানীয় সরকার ব্যবস্থা অনেক বেশি সুন্দরভাবে গড়ে উঠতে পারে বা নিজেদের সমস্যার সমাধান করতে পারে। সংবিধানের প্রকৃতি, এককেন্দ্রিক সরকার ব্যবস্থার সংবিধান সুপরিবর্তনীয় হয়, যখন ইচ্ছা পরিবর্তন করা যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় সেটা দুষ্পরিবর্তনীয় হয়, কারণ এখানে অনেক জটিল বিষয় আসে এবং সহজে পরিবর্তন করা যায় না। আনুগত্য, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়, অপরপক্ষে যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় দেশের নাগরিককে কেন্দ্রীয় আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। তো এখানে আনুগত্যের বিষয়টা দেখা যায় যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সব কেন্দ্রীয় আনুগত্য পায়, কিন্তু প্রাদেশিক সরকার ব্যবস্থায় দুইটা আলাদা আলাদা আনুগত্য পাচ্ছে, প্রাদেশিক এবং কেন্দ্রীয় আলাদা আলাদা। বিচার বিভাগের ভূমিকা, বিচার বিভাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় একটা কেন্দ্রীয় বিচার বিভাগ থাকে এবং সেখান থেকে সব পরিচালিত হয়, কিন্তু প্রাদেশিক সরকার ব্যবস্থায় বিচার বিভাগই কিন্তু সংবিধানকে রক্ষা করে এবং ক্ষমতা বন্টনটাকে পরিচালনা করে, যার কারণে এখানে বিচার বিভাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের প্রকৃতি, এক কেন্দ্রিক সরকারে কেন্দ্রে একটিমাত্র সরকার থাকে, প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। অপরদিকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়াও প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর নিজস্ব সরকার থাকে, তার মানে এখানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারও দুইটা আলাদাভাবে দুই রকমের প্রকৃতি মেনটেন করছে। সংবিধানের প্রকৃতি, এক কেন্দ্রিক সরকারের সংবিধান লিখিতও হতে পারে, অলিখিত হতে পারে, সুপরিবর্তনীয় হতে পারে, দুষ্পরিবর্তনীয় হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় সংবিধান সবসময় লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হয়। নাগরিকত্ব প্রসঙ্গে, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব বিদ্যমান। যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি একাধারে তার নিজ প্রদেশ এবং অঙ্গরাষ্ট্রের নাগরিক, আবার সে সমগ্র যুক্তরাষ্ট্রেরও নাগরিক। রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ, এক কেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়, কেননা একটিমাত্র সরকার থাকার ফলে ব্যয়ও হয় কম, কিন্তু যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের পেছনে অনেক ব্যয় হয় এবং এখানে অনেক বেশি অপচয়ও হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এক কেন্দ্রিক সরকারে আঞ্চলিক বা প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত। আচ্ছা, তাহলে তোমাদের আজকে আমরা কি কি পড়ালাম? এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, তার আগে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। তো সবগুলো মোটামুটি ভালো মতোই হয়ে গেছে, এখন তোমাদের নিজেদের রিভিশন করতে হবে, আর যে লাইনগুলো আমি দেখিয়েছি সেগুলো ভালো মতো পড়বে, উক্তিগুলো ভালো মতো পড়বে, আর উদাহরণগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। কয়েকটা ছক ডায়াগ্রাম দেখেছি, সেটাও ভালো মতো পড়তে হবে। আর দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম রাফিয়া সানজিদা আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।